গেছিলাম। ওকে, তো তোমাদের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাই মেনলি আছে, কিন্তু এই সাবজেক্টটা আমি জানি সবার জন্য কমন, যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ, এই সাবজেক্টটা তোমাদের আছে। এবং আমি তোমাদের এটা পড়ানো শুরু করার আগেই বলে দিতে চাই যে তোমরা একটা অন্যতম বোরিং সাবজেক্ট হয়তো তোমরা পড়তে চলেছো, কিন্তু সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইজি কোশ্চেন পেপার হয় এটা। এবং এটার জন্য যদি বলে তোমাদের কি প্রচুর পড়াশোনা করতে হবে, আমি বলবো যে না। যদি প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো আমার, আমি চেষ্টা করি জিনিসগুলো খুব কনসেপচুয়ালি বলে দিতে। আর যদি ক্লাস অ্যাটেন্ড না করো, তাহলে শুধু যদি আমার নোটস পড়তে যাও, তাহলে কিন্তু জিনিসটা মনে হবে যে শুধু মুখস্থ করতে হচ্ছে, এত কেন পড়বো, ভালো লাগছে না, অনেক কিছু মনে হতে পারে। ওকে, তো এরকম কতজন আছে যাদের জন্য ম্যাথস ফেভারিট? ভালো লাগে কার কার? স্যার আমার আচ্ছা। ভালো লাগে ম্যাথস। আচ্ছা, তো এখানে কিন্তু ম্যাথসের কিছু পাবে না তোমরা এই সাবজেক্টে বেসিক্যালি। আমি তোমাদের আরও একটা সাবজেক্টের ক্লাস নেব, যেটা তোমাদের আছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, তাই তো? তো ওই সাবজেক্টটাই কিন্তু স্যার তোমরা হচ্ছে শুধু ম্যাথামেটিক্স। স্যার কিছু, স্যার হচ্ছে শুধু কি স্যার থিওরি পেপার কেটে? এন্টারপ্রেনারশিপ স্টার্টআপে শুধু থিওরি পাবে। এবং আমি তোমাদের এটাও বলছি, জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রচুর যে পড়তে হবে, প্রচুর যে মুখস্থ করতে হবে তা নয়, কিন্তু একটু মন দিয়ে শুনবে আমি কি বলছি। এবং আমি প্রত্যেকটা ক্লাসের হ্যান্ড রিটেন নোটস, বা যদি আমার কোনো জায়গা থেকে মনে হয় যে কোনো বইয়ের পার্টিকুলার এই পেজটাই ভালো দেওয়া আছে এই টপিকটা, আমি সেই পেজটাকে স্ক্যান করে দেবো পার্টিকুলারলি। এবং আমি যদি তোমাদের দেখাই যে আমি হচ্ছে তোমরা হচ্ছে আমার কাছে সেকেন্ড ব্যাচ, ওকে, এই সাবজেক্টটার জন্য। আমি আগের বছর তোমাদের যারা সিনিয়র ছিল, মানে তোমরা যখন ফোর্থ সেমে পড়তে, তোমাদের যখন যারা সিক্স সেমে দাদা দিদি ছিল, তাদেরকে আমি এই সাবজেক্টটা প্রথমবারের জন্য পড়াই। এবং তোমরা হচ্ছে আমার কাছে সেকেন্ড ব্যাচ। তো যাই হোক, তারা যখন পড়েছিল বলেছিল যে তাদের ভালো লেগেছে, এবং তাদের পরীক্ষা আমি দেখেছিলাম খুব একটা কঠিন কিছু হয়নি। তো আমি যদি তোমাদের দেখিয়ে দিতে চাই আমি নোটসগুলো কিভাবে দিই। এই যে ধরো আগের বছর এটা দেওয়া আছে, এবার এটা তোমাদের অ্যাপেও দেওয়া থাকবে, এটা আগের বছরের কোর্স আমাদের সিক্স সেমিস্টার। তো ওইখানে যদি তোমরা যাও, আমার এই রকম হ্যান্ড রিটেন নোটস দেওয়া থাকে, হয়তো আমার হাতের লেখাটা একটু খারাপ, তো আমি এই নোটস দিয়ে থাকি। আমি যা বলবো আমার নোটসে সেটুকুই লেখা থাকবে, বা একটু ডিটেল লেখা থাকবে। তো আমি যেটা বলছি সেটা যদি তোমরা একটু পড়ো, আশা করি তোমাদের গোটা সেমিস্টারে কোনো সমস্যা হবে না এই সাবজেক্টটা পরীক্ষা দেওয়ার জন্য। এবং এই সাবজেক্টটা যদি তোমরা, আমি এটুকুও বলছি, যদি একটু পড়ে একটু কথাগুলো শুনে অ্যাটেন্ড করে আসতে পারো, তোমাদের কত রিটেন হয় এখন, সিক্সটিতে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিক্সটিতে 50 55, যে কিছু করবে না সেও 50 পাবে, 45 50 সেও পাবে, যে মোটামুটিও পড়ে যাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড। কিন্তু তার জন্য একটু রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আচ্ছা, তো আমি প্রথমেই আজকে তোমাদের যেটা করতে চাই, একটু সিলেবাসটা ডিসকাস করে দিই। এই যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপস, এইখানে তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে ইন্ট্রোডাকশন এবং প্রসেস আছে। তারপরে সেকেন্ড ইউনিটে তোমরা পাবে প্রিপারেশন ফর এন্টারপ্রেনারিয়াল ভেঞ্চার্স, যেখানে কিভাবে কি তৈরি হয় সব দেখতে হবে, এস্টাবলিশিং স্মল এন্টারপ্রাইজেস, স্টার্ট আপ ভেঞ্চার্স, এবং 5 নম্বর এবং 6 নম্বর ইউনিটে পাবে ফিন্যান্সিং স্টার্ট আপ ভেঞ্চার্স ইন ইন্ডিয়া, আছে এক্সিট স্ট্র্যাটেজিস ফর এন্টারপ্রেনিয়ার্স। এবার এই সাবজেক্টটার আর একটা মজার বিষয় হচ্ছে, অনেক টপিক এরকম পাবে যেগুলো হয়তো আমি তোমাদের একবার সেকেন্ড ইউনিট যখন পড়াবো তখনও পড়াবো, আবার ফিফথ ইউনিট যখন পড়াবো তখনও পড়াবো, কারণ অনেক টপিক আছে যেগুলো খুব ক্লোজ, যেগুলো ভীষণ কমন, যেটা তোমাদের সিলেবাসে বারবার দেওয়া হয়েছে। আগের বছর মানে স্যার এটা আমি হচ্ছে পড়াতে রিপিট হয়ে গিয়ে যাবে দেখেছিলাম। হ্যাঁ সবগুলো? বলো। স্যার হচ্ছে সবগুলো মানে রিপিট, মানে কিছু কনসেপ্টই রিপিট হবে? কিছু কনসেপ্ট রিপিট হবে, মানে তোমাদের সিলেবাসটা এইভাবে বানানো। এবং আমি এটুকুও বলছি, আমি কিন্তু আগের বছরও চেষ্টা করেছিলাম যে রিপিট হচ্ছে বলে আমি পড়াবো না, সেটা কিন্তু আমি করিনি। রিপিট হলেও আমি কিন্তু সেই টপিকগুলো কভার করেছি সেকেন্ড টাইমও, যতবার মানে যদি সিলেবাসে আবার ওখানে দেওয়া থাকে আমি সেভাবে আবার ঘুরিয়ে পড়িয়েছি। তো তোমাদের যদি এরকম একটা সিলেবাস দেখলে, এবং আমি আশা করি যে আমাকে ভীষণ ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের সিনিয়র একজন দাদার মতো।
তো যাই হোক, আমি তোমাদের যখন পড়াবো যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি আবার বলছি, আমার যদিও হ্যান্ডরাইটিংটা একটু খারাপ, এটা আমি কি লিখলাম সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা তোমরা লাইফে ফার্স্ট কবে শুনেছো ওয়ার্ডটা? আজকে প্রথম নাকি আগেও শুনেছো? আজকে স্যার প্রথম। আজকে প্রথম? আগে শুনেছি স্যার। আগেও শুনেছো? আচ্ছা, স্যার আগে শুনেছি। আচ্ছা আচ্ছা, আগেও শুনেছো, বাহ, খুব ভালো কথা। শুনতেই পারো, না শুনতে পারো, অসুবিধার কিছু নেই এখানে, কোনো লজ্জা পাওয়ারও ব্যাপার নেই। যারা আগে শুনেছো তারা এটুকু বলো যে এটা যখন শুনেছিলে বা এটা নিয়ে যদি কেউ একটু এক লাইনও কোথাও দেখে থাকো, এটার মানে তোমরা কি বোঝো? যা জানো, যেটুকু জানো। স্যার হচ্ছে প্রেজেন্টেশন করা। প্রেজেন্ট করা। আচ্ছা, আর কেউ? কোন একটা বিজনেসে মানে এন্টারপ্রেনার এরকম শুনেছি। আচ্ছা, তো তো ওখান আমি থেকেই হয়তো একটা এটা পেলাম এসছে। হচ্ছে প্রেজেন্ট করা, প্রেজেন্ট সামথিং। আর একজন আমায় কেউ একটা বললে, তুমি কিছু মনে করো না, তোমাদের নামগুলো হয়তো আমি আজকে প্রথম দিচ্ছি, নামগুলো এখনো মনে নেই। একজন আমায় কেউ বললে কিছু একটা বিজনেস টাইপের, তাই তো? বিজনেস স্টার্ট করছে এরকম, রাইট? হ্যাঁ স্যার। স্যার বিজনেস পারপাস সে কাজে বিজনেস লাগবে। পারপাস কিছু কাজ, তাহলে বিজনেস রিলেটেড কিছু কাজ। আচ্ছা, আর স্যার এগুলোর আমাকে বাইরে এর আর থেকে নতুন আর? মেসেজও করেছিল এসবি লিমিটেড থেকে। হ্যাঁ বলো। এরম অফারে আমাকে এসপি লিমিটেড যে কোম্পানি আছে ওখান থেকে আমাকে অফার দিয়েছিল এই এন্টারপ্রেনিউরশিপের। আচ্ছা, এন্টারপ্রেনারশিপের কি করতে বলেছিল তোমাকে? ওই এমনি জয়েন করানোর জন্য কোনো এমনি ছেলে মেয়ে যারা ওকে ইচ্ছে। ওকে। তো আমি যদি প্রথমে বলতে চাই যে এন্টারপ্রেনারশিপ বা অন্টারপ্রেনারশিপ যে যেভাবেই প্রোনাউন্স করো না কেন, আমাদের লেখাটাই মেন। প্রোনাউন্সিয়েশন অনেক রকম হতে পারে। এটার অন্যতম মানে হচ্ছে, তোমরা সবাই মোটামুটি বাংলা মিডিয়াম থেকে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম। আমি তাহলে একবার হ্যাঁ বাংলায় স্যার। যদি এর কথাটার বাংলা মানে লিখি, তাহলে হয় উদ্যোগ। উদ্যোগপতি মানে কিছু একটা, যেটাকে আমরা বলি ইনিশিয়েটিভ নিচ্ছে। এখন ইনিশিয়েটিভটা কিসের নিচ্ছে না, নতুন কিছু করার, নতুন কিছু একটা বিজনেস করার, একটা ব্যবসা করার। তাহলে এই এন্টারপ্রেনারশিপ কথাটার কোনো সংজ্ঞা হতে পারে কি, বা ডেফিনেশন? আমরা অনেকভাবে এটাকে বলতে পারি। এখন একরকম ভাবে আমরা বলতে পারি যে ওয়ান হু অর্গানাইজ, ম্যানেজেস অ্যান্ড অ্যাজিউমস দ্য রিস্ক অফ এ বিজনেস অর এন্টারপ্রাইজ। তাহলে কি বলছে? একজন মানুষ যে কোনো কিছুকে অর্গানাইজ করছে এবং সেটাকে সে কি করছে, ম্যানেজ করছে, এবং অ্যাজিউমস দ্য রিস্ক, সেখানে কি কি করতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে বা কি কি রিস্ক আসতে পারে সেইগুলোকে ধরে নিয়েই চলছে, মানে সেগুলো সে ধরার ক্ষমতা রাখে। এগুলো কিসের জন্য করছে? অফ এ বিজনেস, কোনো একটা ব্যবসার জন্য। আবার অনেক, কি বলবো, যারা এন্টারপ্রেনারশিপ নিয়ে বলে গেছে অনেকের কথাই এটাও বলছে যে এ পার্সন হু সেটস আপ এ বিজনেস। একদম এক কথায় যে একটা মানুষ যে একটা বিজনেসের সেট আপ রেডি করছে, তাকে স্যার হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ বলে। তাকে এন্টারপ্রেনিয়ার বলে। বা এন্টারপ্রেনারশিপ অনেক বড় কথা, আস্তে আস্তে বুঝবে, এই পুরো সাবজেক্টটাই তো এটা নিয়ে। এর কোনো, আমি এটা কেন বললাম যে এত রকমভাবে বলা যেতে পারে না, এর না কোনো ফিক্সড একটা যে ডেফিনেশন আছে সেটা কিন্তু নয়। তাহলে এক কথায় বলতে গেলে এন্টারপ্রেনারশিপ মানে আমরা কি বলতে পারি, যে একজন এমন কিছু শুরু করছে যে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে, মানে শুরু করতে পারে, ম্যানেজ করতে পারে, জিনিসটাকে ম্যানেজিং তার ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং অ্যাজিউম দ্য রিস্ক অফ এ বিজনেস। দেখো, একটা ব্যবসা শুরু করতে গেলে তার তো কিছু রিস্ক থেকেই যায়,
সেই রিস্কগুলো কি কি আসতে পারে আমরা অবশ্যই ধীরে ধীরে জানবো। কেউ একটা জয়েন করছিল, সুপ্রকাশ, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তো আমি ক্লাসটা স্টার্ট করেছি, একটু দেখতে থাকো। হ্যাঁ, এইমাত্র শুরু হয়েছে। তাহলে এই তো গেল যে এন্টারপ্রেনারশিপ মানে। তো তোমাদের যদি এক কথায় কেউ বলতে পারে, যে নিজের মতো করে বলবে যে এন্টারপ্রেনার মানে কি, কি বলবে? একজন কেউ একটা বলো, যা বুঝলে। স্যার যে একটা পার্সন যে হচ্ছে অর্গানাইজ করবে, ম্যানেজ করবে একটা বিজনেসকে, তাকে এন্টারপ্রেনারশিপ বলে। এবং অ্যাজমস দ্য রিস্ক, তার ঝুঁকির দিকগুলো তাকে দেখতে হবে না? হ্যাঁ স্যার। একদম। তাহলে এটা তো আমরা এক কথায় জানলাম। এবার কোনো জিনিসকে যখন আমরা একটা লাইনে জেনেছি, এবার তার একটু ডিটেলসে যেতে হবে। তো সেখানে এবার আসছে এন্টারপ্রেনিউরিয়াল কম্পিটেন্সি। এই কম্পিটেন্সি কথাটার মানে জানো? না স্যার। এই কম্পিটেন্সি কথাটা বলতে পারো, যদিও এটার সাথে স্কিল কথাটা খুব রিলেটেবল। স্কিল কথাটার মানে জানো? আমরা একটা ওয়ার্ড বলি না, স্কিলস। এটা তো শুনেছো, হ্যাঁ স্কিলস। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্কিলস স্যার। কথাটার মানে কি? স্যার কোনো কাজ করার দক্ষতা। কোনো একটা স্যার কাজ এক্স্যাক্টলি, করে দক্ষতা। এক্স্যাক্টলি, হ্যাঁ কাজ করার দক্ষতা, বা এক কথায় বলতে গেলে স্কিলসের ওয়ার্ড হচ্ছে দক্ষতা, একদম বাংলায় বললে, রাইট? এই কম্পিটেন্সি হচ্ছে সেট অফ স্কিলস। মানে তোমার যদি একটা এন্টারপ্রেনিয়ার হওয়ার বা একটা নতুন কিছু শুরু করার অনেকগুলো স্কিল থাকে, বা নতুন কিছু করার জন্য অনেকগুলো দক্ষতা থাকে, তাকে আমরা বলতে পারি এন্টারপ্রেনিয়াল কম্পিটেন্সি। তাহলে এই যে এন্টারপ্রেনিয়াল কম্পিটেন্সি, এর মধ্যে কি কি থাকা উচিত আমি অলরেডি আগের পেজে বলে দিয়েছি। তোমরা দুটো বলো যে এই দুটো দক্ষতা থাকা উচিত। স্যার ম্যানেজ করা, অর্গানাইজ করা। একদম, একদম। তাহলে আমরা এখানে ম্যানেজেবিলিটি। একদম, তাহলে আমরা এখানে বলতে পারি যে তাকে কিছু একটা তৈরি করতে হবে, মানে তাকে একজন ক্রিয়েট করতে হবে কিছু একটা। তাহলে তার সেই দক্ষতাটার নাম কি হবে? সে একজন ক্রিয়েটিভিটি। গুড ক্রিয়েটার। ক্রিয়েটার না ক্রিয়েটর, আমার একটু স্পেলিংটা এখানে ভুল হতে পারে, যাই হোক, সে কিছু একটা ক্রিয়েট করার ক্ষমতা রাখে। আর একজন এখনই বললে যে কিছু একটা অর্গানাইজ করতে হবে। এবং এন্টারপ্রেনিউরিয়াল কম্পিটেন্সির একটা বড় জিনিস হচ্ছে যে তোমাকে মার্কেট মেকার হতে হবে। স্যার যে মার্কেট মেকার মানে? মার্কেট মেকার মানে একদম এই কথাটাতেই আসবো। মার্কেট কথাটার অর্থ কি? বাজার, রাইট? হ্যাঁ স্যার। এবার দেখো, আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে এমন কিছু জিনিস আছে যে যেটা নেই, যে আমার এই জিনিসটা দরকার নেই সেটা মার্কেটে, মানে অবশ্যই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। তুমি বলতে পারবে আমার একটা মোবাইল ফোন লাগবে, কিন্তু মোবাইল ফোন মার্কেটে পাওয়া যাচ্ছে না, না স্যার। বলতে পারবে না। কিন্তু তা বলে দেখো, নতুন করে কি কোনো মোবাইল ফোনের কোম্পানি আসছে না, নাকি নতুন করে কোনো মোবাইলের কোনো কোম্পানির কোনো মডেল লঞ্চ হচ্ছে না? হচ্ছে তো। তাহলে হ্যাঁ স্যার। এই যে একটা মোবাইল ফোনের বা আমাদের অ্যান্ড্রয়েড সেটের একটা বাজার বা একটা মার্কেট অলরেডি হয়ে আছে। এবার এই হ্যাঁ স্যার। মার্কেটটা হয়ে থাকার পরেও কোনো নতুন কোম্পানি বা কোনো এক্সিস্টিং কোম্পানি কেন নতুন প্রোডাক্ট আনবে? ও কিসের ভরসায় আনবে? কারণ তার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আমি মার্কেট মেকার, মানে আমি না নিজের মতো করে একটা বাজার তৈরি করব বা বাজার ধরবো।
সেটা সে কি করতে পারে না, সে একটা লিমিটেড টাকার মধ্যে, হয়তো আমি কথার কথা বলছি, এখন একটা অ্যান্ড্রয়েড ফোনে জানো হামেশা 18, 20, 25 হাজার টাকা দাম ঠিকঠাক অ্যান্ড্রয়েড ফোন হলে। এবার কোনো কোম্পানি চাইলো যে আমি একটা 12,000 টাকায় মোবাইল ফোন দেব, এবং 12,000 টাকায় যে অন্য মোবাইল ফোন আছে তার থেকে আমি বেশি ফিচার্স দেবো, আমি ফোনটা 12,000 টাকায় দেবো, কিন্তু 18 বা 20 হাজার টাকার যে মোবাইল ফোনটা আছে তার সমান আমি ফিচার্স দেবো, আমি ওর সমান ব্যাটারি দেবো, বা আমি ওর সমান তোমার কি বলে তোমরা প্রসেসর দেবো, বা আমি 20,000 টাকা দামের ফোনটার সমান আমি একটা ক্যামেরা কোয়ালিটি দেবো। তাহলে ও যদি কিছু একটা ডিফারেন্ট, মানে কিছু একটা বাকিদের থেকে ডিফারেন্সিয়েট করতে পারে নিজেকে, তবেই তো সে একটা লোকে সেই ফোনটা গিয়ে নেবে, তবেই তো তুমি ফোনটা গিয়ে নেবে। আমি কথার কথা বলছি, ধরো হ্যাঁ স্যামসাং স্যার। একটা জনপ্রিয় কোম্পানি, স্যামসাং। এবার আমি ধরো তোমাদের নামগুলো একটু দেখি, নাহলে মনে থাকছে না। এবার ধরো আমি প্রথমেই দেখতে পাই বিশ্বজিতের নাম। বিশ্বজিৎ দোকানে গেলে দিয়ে বললে যে আমার বাজেট হচ্ছে 12,000 টাকা, আমার একটা স্যামসাংয়ের মোবাইল দাও তো। এবার তোমাকে দোকানদার একটা স্যামসাংয়ের মোবাইল দেখাচ্ছে, বা দোকানদারের কথা ছেড়ে দাও, তুমি অনলাইনে দেখছো, তুমি এখন অনলাইনে অনেক প্ল্যাটফর্ম জায়গা আছে, কেউ একটা জয় সৌগত কর্মকার, তুমি একটা অনলাইন প্ল্যাটফর্মে দেখছো যে একটা মোবাইল ফোন, আমি একটা 12,000 টাকা মোবাইল ফোন নেব। হুম, এবার তোমার স্যামসাং পছন্দ, একটা রেপুটেটেড কোম্পানি। এবার তুমি যেটা চাইছো, তুমি চাইছো যে আমার একটা 12,000 টাকা একটা 6,000 mAh-এর ব্যাটারি হোক, বেশ অনেকক্ষণ চার্জ থাকবে মোবাইলটায়, একটু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিই। এবার তুমি দেখছো স্যামসাং এই ক্রাইটেরিয়াগুলো যখন মিট করছে, তখন সেই মোবাইল ফোনটার অনেক বেশি দাম হয়ে যাচ্ছে, হয়তো 25,000 টাকা দাম হয়ে যাচ্ছে ফোনটার, কিন্তু তোমার কাছে বাজেট তো লিমিটেড। এবার তুমি দেখলে যে এমন একটা মার্কেটে নতুন মোবাইল কোম্পানি এসেছে যে তোমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে দিচ্ছে, যে তিনটে ক্রাইটেরিয়া, তোমার হয়তো প্রসেসর ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, এবং আমার ব্যাটারিটাও ভালো হতে হবে, এই তিনটে ক্রাইটেরিয়া হয়তো ফুলফিল করছে না, সে দুটো জিনিস তোমাকে দিচ্ছে 12,000 টাকার মোবাইলে, যে আমার ব্যাটারিটা ভালো আর ক্যামেরাটা ভালো, প্রসেসরটা হয়তো হলো না। তখন তুমি কি করবে, যে ঠিক আছে আমার তো দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, স্যামসাংয়েরটা আমি নিতে পারলাম না অত দাম দিয়ে, তো আমি এইটাই কিনে নিই যেটা আমি হাতের সামনে পাচ্ছি, নতুন যে কোম্পানিটা এসছে। ওকে, তাহলে এই যে নতুন কোম্পানিটাকে তুমি কিনে নিলে কিছু একটা দেখে যেটা অন্যদের থেকে আলাদা, ওর অন্যদের থেকে আলাদার ক্যাপাবিলিটিটা কি ছিল, কেউ একজন বলো, বিশ্বজিৎ বলো, তোমার নাম নেই যখন বললাম, যে অন্যদের থেকে কোথায় আলাদা করে নিল, স্যামসাং এর থেকে ওই নতুন কোম্পানিটা কোথায় আলাদা করলো নিজেকে? স্যার যে ভালো ব্যাটারি দিয়ে। ভালো ব্যাটারি দিচ্ছে। তাহলে কি ও তোমার মতো তো অনেকেই এবার ওকে সিলেক্ট করবে, তুমি তো একা না। তাহলে কি হলো, ও যে এই এক্সিস্টিং মার্কেটে, যে মার্কেটটা অলরেডি আছে, সেই মার্কেটে ঢুকে ও নিজের একটা মার্কেট তৈরি করে নিল। তাহলে এই কোম্পানিটা কিন্তু কোনো এক দিক দিয়ে এখানে মার্কেটে ডিসাইডার হয়ে গেল, বা মার্কেট মেকার হয়ে গেল। বোঝাতে পারলাম মার্কেট মেকার কি জিনিস? হ্যাঁ স্যার। কারোর অসুবিধা, দেখো কারোর অসুবিধা হতেই পারে, আমি হয়তো কাউকে রিচ করতে পারলাম, কিন্তু সেটা বলবে, আমি যখন জিজ্ঞাসা করবো যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, আবার বলুন, আমি আবার বলবো, আমার কোনো অসুবিধা নেই। মানে স্যার, মানে স্যার হচ্ছে মানে ওই কোম্পানিটা শুধু ডিসাইড করবে হচ্ছে মার্কেটে কি হবে, ওই কোম্পানিটা সেই ফোন রিলেটেড। ডিসাইড করবে না, মানে ওই কোম্পানিটি কিছু একটা করবেন যেটা এই চলছে তার থেকে এরকম, যাতে ও একটা বাজার তৈরি করতে পারে। বাজার তৈরি করতে পারে মানে কি, মানে ওর জিনিসটা দেখো, আমি ধরে নিচ্ছি পশ্চিমবঙ্গে 10,000 লোক মোবাইল ফোন কিনছে। এবার নতুন যদি একটা কোম্পানি আসে, তার যদি টার্গেট থাকে আমি 1,000 মোবাইল ফোন বিক্রি করব, তাহলে ওর জন্যে কি মার্কেটে 10,000 লোক বেড়ে যাবে? বাড়বে কি বাড়বে? একই থাকবে। একই থাকবে স্যার। একই থাকবে, কিন্তু ওকে তো টার্গেটটা ও 1,000-এর টার্গেট রেখেছে, 1,000 না হলে ও তো চেষ্টা করে আমার 700-800 যেন মোবাইল ফোন বিক্রি হয়। তাহলে ওকে যে 700, 800, 500, 1,000 এই লোকটা কোথা থেকে বার করতে হবে? যে 10,000 এক্সিস্টিং কাস্টমার রয়েছে মার্কেটে, হ্যাঁ তার স্যার। জন্য কি করতে হবে? বাজারে যে আইটেমগুলো রয়েছে, যে প্রোডাক্টগুলো রয়েছে, তার থেকে ওকে মানে হচ্ছে আলাদা বেশি কিছু করতে মানে হবে। বেনিফিট দেওয়ার জন্য, কিছু বেনিফিট ওকে বেশি দিতে হবে। বেনিফিট।
যদি বেনিফিটটা দিয়ে ও যদি ওর টার্গেট ওই যে 1,000 লোককে যদি আলাদা করে ও 1,000 কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারে, তার মানে কি সি ইজ আ মার্কেট মেকার, ও একটা নিজের মার্কেট তৈরি করে নিল। স্যার বুঝতে পেরেছি। আর কারো কোনো ডাউট মার্কেট মেকিং বুঝতে? আচ্ছা, এক্ষেত্রে তার প্রফিট থাকবে? সেটা তো পরের কথা। আমি ধরেই নিলাম ওর প্রফিট ইনিশিয়ালি থাকলো না, ওর হয়তো সব মিলে 12,000 টাকা জায়গায় 12,500 টাকা খরচ হয়ে গেছে, হয়তো 500 টাকা লসেও দিচ্ছে। প্রথম প্রথম তো বাজারটা যদি লসে দেয়, পরে এক টাইম কি ওটা ম্যানেজ হয়ে যাবে। এটাই তো মার্কেট মেকিং। আগে কি করছে, ওর বাজারটা তৈরি করে হ্যাঁ, ওটাই বলতে চাইছি আমি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। স্যার যে এআই প্লাস বলে একটা ফোন আছে, এখন সেটা করছে তো। একদম একদম, এইভাবেই মার্কেট চলে, যে কোনো নতুন প্রোডাক্টে এইভাবেই মার্কেট চলে। আচ্ছা তাহলে তারপরে আস্তে আস্তে ও দামটা বাড়াতে থাকবে। হ্যাঁ, এবার তুমি এখন অনেক কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে তাহলে ও যদি লসে চলে ওর কোম্পানি চলবে কি করে? তার জন্য ইনভেস্টর আছে, এবং সেই জিনিসটা ইনভেস্টর কি জিনিস সেটাও তোমাদের এই সাবজেক্টে আছে, এটা খুব ভালো, যে ও টাকা স্যার পাচ্ছে মানে কোথায়। আমি একটা স্যার হ্যাঁ বলো। মানে এইটা আমি যে একটা জিনিস যে বুঝলাম আর কি, যে আপনি যে কথাটা বলছেন আর কি, হুম। মানে মার্কেটে যে কোনো জিনিস লঞ্চ করার আগে মানে যে কোনো কিছু একটা স্পেসিফিক জিনিস রেখে বিক্রি করতে হবে, মানে সেল করতে হবে আর কি। হ্যাঁ, মানে আমি তোমার কথাটা একটু কেটে গেল, বুঝলাম না, আরেকবার বলো। যেমন আমাদের মানে যেমন ধরুন স্যামসাং, ভিভো, আইফোন, এদের তো মানে একটা স্পেসিফিক একটা যে কোনো জিনিস আছে। হুম যেমন ধরুন আইফোনের তার লোগোর জন্য, হুম। আর স্যামসাং এ তো তার প্রসেসরের জন্য, আর ভিভো তো তার যেরকম ব্যাটারির জন্য, যেরকম একটা তাদের একটা স্পেসিফিক জিনিসের জন্য তাদের তো সেল করতে হয়। একদম। মানে তুমি বলতে এইরকমই চাইছো আমাদেরকে নতুনকে যে কোনো বাঁচতে একটা গেলে জিনিস এদের যদি থেকে আমরা, বেটার কিছু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে অবভিয়াসলি। তাদের কিছু একটা এবার স্ট্যান্ড এটাও হতে করতে পারে, গেলে দেখো। আমাদের কিছু বেটার কিছু জিনিস একটা এক্সপেকটেশন করতে হয় আর কি। হ্যাঁ তার জন্যই তো সে কিনবে, না হলে সে কেন কিনতে যাবে, তাই না? একটা অন্য একদম, কোম্পানি তাকে হঠাৎ তো করে আলাদা বাজারে করতে লঞ্চ হবে। করছে। তুমি যদি একটা, আচ্ছা আমি কথার কথা বলছি, ধরো সেই মোবাইল ফোনটার দাম ভিভোর সাথে সেমই রাখলো, তোমার কোম্পানি ভিভো নামটা পিক করে নিলাম। এবার সেই ইউনিক কি দিচ্ছে দেখা যাচ্ছে, সে ভিভোর থেকে বেশি সার্ভিস সেন্টার লঞ্চ করে দিয়েছে। তখন তোমার মাথায় আমি ভিভোর থেকে ভিভোতেও যে টাকা দেবো এখানেও একই টাকা দেবো, তাহলে এর সার্ভিস সেন্টার বেশি, আমার তো কিছু একটা মানে সমস্যা হলে আমি সার্ভিস সেন্টারে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো এর। তাহলে তখনও তুমি ওই ফোনটা নেবে, তাহলে তখন তার ইউনিক জিনিসটা কি, তার সার্ভিসিং। কোনো একটা দিক থেকে আলাদা করতে হবে নিজেকে, এন্টারপ্রেনিউরিয়াল কম্পিটিশন, তাকে মার্কেট মেকার হতে হবে। ঠিক আছে, আমরা এবার পরের পয়েন্টে যাই, জিনিসগুলো আমরা যত পড়বো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মার্কেট মেকিং কি আমি আপাতত বোঝানোর চেষ্টা করলাম, পরের পয়েন্টে যাই। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে তুমি যদি ভবিষ্যতে ব্যবসা করো, তুমি যদি একজন এন্টারপ্রেনার হও, তাহলে তোমার কি কি থাকতে হবে, কি স্কিল হতে হবে, এটা হচ্ছে মেন তোমাদের সাবজেক্টটা। কেন একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে এন্টারপ্রেনারশিপ পড়ানো হচ্ছে, তার ইম্পর্টেন্সটা কোথায়? এরকম তো নয় যে সবাই চাকরি করবে। তোমার ব্যাচে 60টা স্টুডেন্ট আছে, 60জন স্টুডেন্টের মধ্যে কি হয়ে যাবে, ডিপ্লোমার পরে হয়তো 15জন চাকরি করতে গেল, 5জন হয়তো কার ফ্যামিলি বিজনেস আছে, সেটা 5জন সেখানে বসে গেল, 10টা স্টুডেন্ট যাবে গভর্নমেন্ট চাকরির জন্য পড়তে, 20টা স্টুডেন্ট যাবে বিটেক করতে, এইভাবেই তো স্টুডেন্টের ডিস্ট্রিবিউট হবে। এবার এইখান থেকে হয়তো 2টো স্টুডেন্ট থাকবে যার নিজের কিছু করার ইচ্ছা আছে, যে একজন নতুন ব্যবসা শুরু করতে চায়, সে কিভাবে করবে? সে একজন এন্টারপ্রেনার হতেই পারে একটা দুটো স্টুডেন্ট 60জনের মধ্যে থেকে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমি যদি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ফাংশনস অফ এ এন্টারপ্রেনারশিপ। ফাংশনস অফ স্যার বলছি হ্যান্ড রিটেন নোটসটা কি আপনি কি দিয়ে দিবেন ইয়েতে গ্রুপ আমি ক্লাস না গ্রুপে না অ্যাপে পাবে। অ্যাপে? হ্যাঁ ওটা স্যার। আমরা মোটামুটি ক্লাস শেষ হওয়ার মধ্যে আমি চেষ্টা করি, যেদিন ক্লাস নিই আজকে রাত্রের মধ্যেই দিয়ে দেওয়ার, ইন কেস হলে কালকের মধ্যে পেয়ে যাবে। ওকে, তাহলে এবার আমাকে এন্টারপ্রেনারশিপের ফাংশন জানতে হবে। তুমি যদি একজন এন্টারপ্রেনারশিপ হতে চাও, তাহলে কি কি ফাংশনস, মানে একটা এন্টারপ্রেনারশিপ বিজনেসের, এটা মানুষ না, একটা এন্টারপ্রেনারের কি কি ফাংশন বা কি কি বলতে পারো একটা স্টেপ, কি কি ধাপ থাকা দরকার,
কি কি করতে হবে, একটা এন্টারপ্রেনার হতে গেলে কি করতে হবে বেসিক্যালি। তার প্রথম যে ফাংশনসটা তোমার আসছে সেটা হচ্ছে, স্যার যে নলেজ। হ্যাঁ আমি একে একে আসছি, নলেজ অবশ্যই, স্কাউটিং অফ এন্টারপ্রেনার অপরচুনিটিস বা স্কাউটিং অফ অপরচুনিটিস। এই স্কাউটিং কথাটার মানে জানো কেউ? সন্ধান করা। একদম না স্যার। একদম। দেখবে স্কাউট টিম, আমরা যখন অনেক সময় ক্রিকেট খেলার এই যে আইপিএল শুরু হবে, বলবে আচ্ছা ওই যে টিমে এতজন ভালো ইয়াং প্লেয়ার খেলছে, তাহলে ওদের স্কাউটিং টিম খুব ভালো ছিল। মানে খুঁজতে হবে। এখানে কি খুঁজতে হবে এন্টারপ্রেনারশিপে? না অপরচুনিটিস, অপরচুনিটি সুযোগ। তুমি কি নিয়ে নতুন পদক্ষেপ নেবে, কোন বিষয় নিয়ে তুমি নতুন পদক্ষেপ করবে, সেই সুযোগটা তোমায় খুঁজে বার করতে হবে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট। তুমি যদি এখন ভাবো, কিভাবে বোঝাই এটা, এখনকার দিনে তুমি যদি ভেবে থাকো যে আমি কিপ্যাড ফোন বার করব, তোমার জিনিসটা কি বাজারে বিক্রি হবে? যে আমি সে আগেকার দিনে নোকিয়ার কিপ্যাড ফোন বার করব একটা 2G মডেলের বা 3Gতে, বা সেখানে ইন্টারনেট নাও থাকতে পারে, শুধু কথা বলা হবে, তোমার ফোনটা মার্কেটে এনে তোমার বিক্রি হবে? না স্যার। কেউ নেবে? তাহলে কি ওটা তোমার অপরচুনিটিস নয়? তোমাকে অপরচুনিটিস খুঁজতে হবে। নেক্সট 2 নম্বর কি হচ্ছে, জেনারেশন অফ বিজনেস আইডিয়া। এখন কে জয়েন করতে চাইছে? আচ্ছা, যে জয়েন করলে একটু নামটা বলো। স্যার শ্রীষা। শ্রীষা, আচ্ছা। তো ঠিক আছে, আজকে ক্লাসটা তো আমি বেশ কিছুটা নিয়েছি, তুমি বাকিটা শুনে বোঝার চেষ্টা করো, আর না হলে তো অ্যাপের ক্লাসটা যাবি, প্রথম দিকটা একটু দেখে নিও, ওকে? আচ্ছা স্যার, ওকে স্যার, আসলে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম আচ্ছা হচ্ছিল আচ্ছা, তো ওই হতেই জন্য পারে, কোনো একটু অসুবিধা নেই, আমাদের তো অ্যাপে ক্লাসটা আবার যাবে, তো কোনো সমস্যা হবে না, একবার দেখে নিও প্রথম দিকটা। আচ্ছা, তো নেক্সট ওকে 2 স্যার। নম্বর পয়েন্ট আমি ফাংশন অফ এন্টারপ্রেনারশিপের কি বলছিলাম, জেনারেশন অফ এ বিজনেস আইডিয়া। স্যার এর পিডিএফ পেয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমেই বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি, এটার আমার পুরো হ্যান্ড রিটেন নোটস আছে, ওকে? আমি প্রতিটা ক্লাসে যতটা পড়াবো সেটা আপলোডও করে দেবো তোমাদের। ওকে স্যার। আচ্ছা, কোনো একটা বিজনেস আইডিয়া, কি বিজনেস করতে চাও তুমি, সেটা জেনারেট করতে হবে, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করব, কোনটা আমার জন্য পারফেক্ট। তুমি যেটা করতে দক্ষ, কারণ তুমি কোনো একটা বিজনেস করতে গেলে তার রিলেটেড ওই তোমার স্কিলগুলো তো থাকতে হবে। থাকতে হবে কি হবে না? তুমি এমন একটা জিনিস নিয়ে ব্যবসা করতে নামলে যেটা সম্বন্ধে তোমার নিজেরই আইডিয়া নেই, তুমি কি করে করবে? তাহলে তোমাকে বিজনেস আইডিয়াটা জেনারেট করতে হবে ঠিকঠাকভাবে। 3 নম্বর যদি আসে, স্যার হচ্ছে মানে স্যার যে যেমন করে লিখছেন অমনি করে কি স্যার সাজিয়ে লিখতে হবে না, মানে উল্টো পাল্টা করলে চলবে? না না, তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে, একটা এদিক ওদিক হতেই পারে, এগুলো তো জাস্ট কনসেপ্টে, যদি ঠিক এখান আছে থেকে হয়তো ঠিক পরীক্ষায় আছে স্যার, কতটা ঠিক আছে। কোশ্চেন আসবে সেটাও আমার সন্দেহ আছে, আগের বার আসেনি। এগুলো তো জাস্ট বেসিক, তোমার এখান থেকে আসতেও পারে। তোমায় হয়তো বললো, আমি তোমায় বলছি, তোমায় আমি এখানে 7টা 8টা ফাংশন লিখে দিলাম, এবার তোমার পরীক্ষায় 2 নাম্বার দিয়ে বললো তুমি 4টে এন্টারপ্রেনারশিপের ফাংশন লেখো, তুমি কি তখন আর 8খানা লিখতে যাবে? আমি যে 8খানা এখানে লেখাচ্ছি, তুমি তখন 4টে, তোমার যে 4টে মনে হবে তুমি সেই 4টে লিখবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। দেখো, আমি তো পড়ানোর সময় ডিটেলে পড়াবোই, পরীক্ষা আগে থেকে থোড়ি তোমার 60 নম্বরে এখানে শুধু এখন তো গোটা সিলেবাস বাকি আছে, আজকে তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি বলছে, যে কনভার্টিং আইডিয়া টু রিয়েলিটি। তুমি কিছু একটা আইডিয়া জেনারেট করলে যে আমি অমুক বিজনেসটা করতে চাই, তাহলে সেটা তো শুধু ভাবলে হবে না, সেই আইডিয়াটাকে চিন্তা ভাবনা থেকে বাস্তব রিয়েলিটিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমি তো মোবাইল ফোন নিয়ে বুঝিয়ে যাচ্ছি, আমি অন্য একজনের নাম ধরে ডাকছি, তখন ও কার সাথে তখন কথা হলো, বিশ্বজিৎ, বিশ্বজিতের পরে আছে দোলন। আচ্ছা দোলন, বলো তো তোমার কোনো বিজনেস আইডিয়া মাথায় আছে?
যদি তুমি বিজনেস করো, যদি একজন এন্টারপ্রেনার হও, তুমি কি করবে? তোমার প্রোডাক্ট কি হবে? বলুন, আছো? আচ্ছা, ও হয়তো কোনো সমস্যা হচ্ছে, বলতে পারছি না। নেক্সট কে আছে দেখি। ডোনা চক্রবর্তী। গৌরব মাহাতো। আরে কেউ তো একটু কথা সব বলে। সব সব ক্লাস অন করে চলে গেছে, কেউ নেই। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি আছি স্যার। হ্যাঁ। প্রিয়তোষ, তুমি হ্যাঁ ক্লাস স্যার। প্রথম থেকে ছিলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তোমার যদি একটা মাথায় ব্যবসার আইডিয়া দিতে হয়, তুমি যদি এন্টারপ্রেনার হও, তুমি কিসের বিজনেস করতে চাও? স্যার যে আইওটি মানে স্মার্ট ফার্মিং এর জন্য। স্মার্ট ফার্মিং এর জন্য। ওকে, ওকে। তো এখানে আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিসোর্সেস। কি? অ্যারেঞ্জিং রিসোর্সেস। মানে তোমার ব্যবসার জন্য কি 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 লাগবে? লাগবে, তোমার মাথায় কি কি আসছে স্যার যে যে আইওটি ডিভাইস লাগবে, সেন্সর লাগবে, মডিউল লাগবে, অনেক কিছু লাগবে, আচ্ছা, ডিসপ্লে। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো, এগুলো যে তুমি করবে তার আগে তোমার একটা ছোট ফার্ম হাউস বা অফিস কিছু তো একটা খুলতে হবে। হ্যাঁ স্যার, তো সার তার ফার জন্য ওগুলো তো সব একটা খুলতে জমি হবে। দরকার আগে, হ্যাঁ স্যার। একটা জায়গা দরকার। হ্যাঁ স্যার, আগে জমি হ্যাঁ স্যার। কিনতে হবে, তারপরে হ্যাঁ, এবার তারপর ধরো স্টেপ সেখানে বাই স্টেপ তোমাকে একটা এগোতে হবে। ছোট্ট হলেও একটা বিল্ডিং করতে হবে, 2টো রুমের হলেও একটা কিছু করতে হবে। হ্যাঁ স্যার। এগুলোর জন্য তোমার কিছু টাকা পয়সা লাগবে। হ্যাঁ স্যার। এগুলোই হচ্ছে রিসোর্সেস। এবং আর একটা বড় রিসোর্সেস, তুমি যখন এই ব্যবসাটায় নামবে, হয়তো দেখবে অনেক জিনিস তুমি জানো, তুমি অনেক জিনিস আছে যেগুলো তোমার এখনো অজানা। সেই অজানা যায় সরি সরি সেই অজানা জায়গাগুলোর জন্য তোমার কিছু স্কিল্ড এমপ্লয় লাগবে, যে জায়গাগুলো তুমি জানো না, তাই তো? তাহলে এই যে তোমার হ্যাঁ স্যার। ল্যান্ড লাগছে বা বিল্ডিং লাগছে বা এগুলো অ্যারেঞ্জ করার জন্য তোমার টাকা পয়সা লাগছে, এবং কিছু স্কিল্ড ম্যান পাওয়ার লাগছে বা স্কিল্ড এমপ্লয় লাগছে, এগুলো সবই তো তোমার রিসোর্সেস। হ্যাঁ স্যার। এবং তোমার আর কি লাগবে বললে, কিছু ডিভাইস লাগবে আইওটির, হ্যাঁ স্যার, মেন ডিভাইস মেন ওগুলো। ডিভাইসগুলো। তাহলে ফার্ম লাগবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই সব কিছু তুমি র মেটেরিয়াল নিশ্চয়ই মেশিন বসে তুমি ওগুলো তৈরি করবে, আর সেগুলো তোমায় কোথাও থেকে ইম্পোর্ট করতে হবে হ্যাঁ স্যার। ইনিশিয়ালি। সেটাও তোমার একটা রিসোর্সেস। তাহলে তোমার 4 নম্বর বড় পয়েন্টটা কি, যে তোমাকে রিসোর্সেস অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, ক্লাসটাকে খুব হ্যাঁ স্যার। বোরিং লাগছে? স্যার বলছি আরেকটা জিনিস, আমরা হ্যাঁ। যেটা সে 2 নাম্বারটা ওটা যদি 1 নম্বরে লেখা হয়, ওটা তো মানে স্টার্টিংটা, হ্যাঁ, লিখতেই পারো। বিজনেস আইডিয়াটা। বিজনেস হ্যাঁ। আইডিয়া তো প্রথম, তারপরে তো আপনার ওই অপরচুনিটি আসবে হ্যাঁ, বিজনেস হ্যাঁ, আইডিয়ার হ্যাঁ, পরে। হ্যাঁ। নিজের মতো করে গুছিয়ে নিবি গুছিয়ে তখন, নিবি। আর এখন তোকে বলছে যেটা সেটা শোন। আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া করো না। ঠিক আছে, হ্যাঁ আমি লিখতেই পারো, আমি তুমি তোমার বললাম নিজের মতো just। করে লিখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে অ্যারেঞ্জিং আমি যে 4টে পয়েন্ট বলেছি, 4টে পয়েন্টে কি কি হয় এখানে বুঝতে কারোর অসুবিধা? না স্যার। না স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। তাহলে 5 নম্বরে হচ্ছে, দেখো আমি অ্যারেঞ্জিং রিসোর্সেই একটা পয়েন্ট কভার করে দিয়েছি। সেটা 5 নম্বরে আসছে, সাপ্লাই অফ ক্যাপিটাল। তোমার যাই রিসোর্স অ্যারেঞ্জ করো তার জন্যই কিন্তু তোমার টাকা লাগবে। তো তোমাকে কিছু একটা টাকার ব্যবস্থা, সেই টাকা কোথা থেকে আসবে তার একটা ব্যবস্থা তোমায় করতে হবে। 6 নম্বর কি, এস্টাবলিশমেন্ট অফ এ এন্টারপ্রাইজ। তোমাকে কিছু একটা যে সংস্থা তুমি শুরু করতে চলেছো, তার তো একটা কাগজে কলমের ব্যবস্থা করতে হবে, না হলে তুমি লোন পাবে কি করে যদি লোন চাইতে যাও, বা তুমি তোমার জিনিসটা কি হিসেবে বিক্রি করবে মার্কেটে। তো তোমাকে একটা সংস্থা হিসেবে প্রথমেই তো তুমি প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানি খুলতে পারবে না, তোমাকে একটা এন্টারপ্রাইজ ফর্ম করতে হবে ইনিশিয়ালি। এগুলোর আলাদা ফাংশন আছে, কোনটা প্রাইভেট লিমিটেড কোনটা লিমিটেড, ওগুলো তোমাদের এই ইউনিট 1এই আছে, ওগুলো আস্তে আস্তে আসবো। হ্যাঁ,
ফাংশানে এখন আছি। তো নেক্সট তোমার যেটা হবে সেটা হচ্ছে ম্যানেজিং দ্য এন্টারপ্রাইজ। দেখো সব পরে পর আসছে। এই যে তুমি এন্টারপ্রাইজটা খুললে এটাকে তোমায় ম্যানেজ করতে জানতে হবে। নেক্সট হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার সব কিছু যখন তোমার অ্যারেঞ্জ হলো, তুমি আস্তে আস্তে কাজ শুরু করবে এবং জিনিসটা আস্তে তোমায় গ্রোথ করতে হবে এবং ডেভেলপ করতে হবে। তোমার যে প্ল্যানগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। তাহলে এই গেল হচ্ছে তোমার ফাংশন অফ এন্টারপ্রেনারশিপ। এইখানে ছোট ছোট, যদি বেশি কিছু ভাবতে যেও না, কারণ যেগুলো বেশি তুমি ভাবতে যাবে, যে প্রশ্নগুলো তোমার মাথায় আসবে সেগুলো আমি জানি, যে এন্টারপ্রাইজ কি জিনিস, হ্যাঁ, ক্যাপিটাল কি কিভাবে পেতে পারি স্যার, আপনি তো লিখে দিলেন সাপ্লাই অফ ক্যাপিটাল, টাকা আমার কোথা থেকে আসবে, কত রকমভাবে টাকা আসতে পারে, আসবে সেই জিনিসগুলো তোমাদের টপিকে আসবে। আপাতত যেগুলো এক লাইনে বলেছে এই 8টা পয়েন্ট ইনিশিয়ালি ছোট ছোট করে বুঝতে পেরেছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ স্যার স্যার। রিক্স নেই? হ্যাঁ বলো। রিক্স? রিস্ক আছে, এটা ফাংশনের মধ্যে রিস্ক আসছে না। আচ্ছা। স্যার এই যে মানে ডিসঅ্যাডভান্টেজ ওগুলো স্যার খেতে হবে। আসবে আসবে, সব আসবে, সব আসবে। এইগুলো ফাংশনসের মধ্যে তোমার মোটামুটি আসছে। এবার এখান থেকে তুমি যদি অন্য কোনো বই ইউজ করো বা এখন ইন্টারনেট, তুমি যদি অন্য কোনো ভিডিও দেখো, হয়তো আরও একটা দুটো ফাংশন এখানে অ্যাড হতেও পারে, অন্য কিছু যেগুলো আমার মাথায় আসছে না এই মুহূর্তে। বোঝাতে পারলাম? আচ্ছা তুমি আমায় একটা কথা বলো, তোমাদের কি এটার কোনো ডাব্লিউবিএসসিটির বই আছে? না স্যার। আচ্ছা, আমারও জানা নেই বই আছে কিনা, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ আমি যখন আগেরবার তোমাদের সাবজেক্টটা পড়াতে শুরু করি, তার জন্য আমি নিজের পড়ার জন্য আমি একটা ওই তোমাদের ম্যানেজমেন্টের বই ফলো করি, সেটা আমি এখনও করি। ওকে, আচ্ছা, তো এর পরের যে পয়েন্ট, কে একটা বলছিলে রিক্সের কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর পয়েন্টটা হচ্ছে রিক্স অফ এন্টারপ্রেনারশিপ। স্যার আপনি তো এত কিছু বলে দিলেন প্রথম থেকে, তাই এর কি কিছু রিস্ক নেই? অবশ্যই আছে। এন্টারপ্রিনারশিপ, তুমি এন্টারপ্রিনার হবে, নতুন কিছু করতে যাচ্ছ, তার কোনো ঝুঁকি থাকবে না? কোনো এমন পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার রিস্ক নেই, সব কিছু রিস্ক আছে। এবার এই রিস্কগুলো কি কি, একদম প্রথম থেকে যদি দেখি, প্রথম পয়েন্ট হচ্ছে রিস্কের, ইউ আর অ্যালন। তুমি কিন্তু ভাই এখানে একদম একা। তুমি যখন ডিসিশন নিয়েছো তুমি এন্টারপ্রেনার হবে, তুমি নতুন কিছু শুরু করবে, তোমার এই সিদ্ধান্তে কেউ চট করে মতামত দেবে না, তুমি তোমার একা রিস্কে নামবে। যদি তুমি সাকসেসফুল হও, এটা খুব বাস্তব কথা, এটা জীবনের ক্ষেত্রেও তাই, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রেও তাই, যদি তুমি সাকসেস হও তুমি অনেক লোককে পেয়ে যাবে যারা বলবে হ্যাঁ ভাই তোকে তো আমি বলেছিলাম তোর হবে, তুই তো এগিয়ে চল। যদি তুমি ফেল করে যাও তোমার পাশে কিন্তু কেউ নেই, উল্টে বলবে বলেছিলাম এসব করতে যাস না, একটা ফিক্স চাকরি কর, কেন করতে গেলি, বেকার ডুবে গেলি। ইউ আর অ্যালন, যা করবে তোমাকে ইনিশিয়াল ফেজে তোমাকে একার সিদ্ধান্তে হবে, সব থেকে বড় রিস্ক এটা। যদি তুমি একা হও তাহলেই সেকেন্ড রিস্ক এটা চলে আসছে, অল ডিসিশন ইজ ইয়োর্স। যা সিদ্ধান্ত নেবে সব কিন্তু ব্যক্তিগত তোমার, কেউ তোমাকে সিদ্ধান্ত জানাতে আসবে না কোনো ব্যবসার ক্ষেত্রে। 3 নম্বর, অল লসেস আর ইয়োর্স। তোমার যা ক্ষতি হবে, যা লস হবে, তোমার সবটাই কিন্তু তোমার, কেউ তার দায়ভার নেবে না। 4 নম্বর, ওয়ার্ক মে নট বি স্যাটিসফাইং।
আচ্ছা, একটা আমি অন্য কথা বলছি পড়ানো, তোমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে কলেজের মোটামুটি? স্যার বলেনি এখন সোমবার আমাদের। থেকে স্যার স্যার আমাদের আমাদের সোমবার কলেজে থেকে এখনো কিছু বলেনি। সোমবার মানে আমাদের কালকে থেকে। কালকে থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওয়ার্ক মে নট বি স্যাটিসফাইং। ধরো তুমি যে জিনিসটা ভেবে নেমেছিলে কাজে, যখন তুমি এন্টারপ্রিনারশিপ স্টার্ট করবে, মানে যেটা তোমার আইডিয়া ছিল, আইডিয়া তৈরির সময় তুমি যে কাজগুলো করতে হবে ভেবেছিলে, যখন তুমি রিয়ালিটিতে এসেছো তখন হয়তো তুমি দেখছো তুমি যা করবে ভেবেছিলে তার থেকেও বেশি কিছু করতে হচ্ছে, বা যা করবে ভেবেছিলে হয়তো সেটা ঠিকঠাক হচ্ছে না, হতেই পারে, কারণ আমাদের চিন্তাভাবনা এক, বাস্তব আর এক। তাহলে সেখানের জন্য কি বলছি, যে ওয়ার্ক মে নট বি স্যাটিসফাইং। তুমি যা কাজ করতো সেটা তোমার স্যাটিসফাইড তুমি নাও থাকতে পারো। মে নট বি, হয়তো থাকতে পারো আবার নাও থাকতে পারো, এটা কিন্তু একটা রিস্ক। 5 নম্বর পয়েন্ট কি বলতে পারি, ইউ উইল নিড টু পুট ইন লং আওয়ার্স। তোমাকে অনেক বেশি সময় কাজ করতে হতে পারে, দিন রাত এক করে দিয়ে কাজ খাওয়া বলে না, সেরকম কারণ তুমি এখানে কারো চাকরি করতে আসোনি। তুমি কাউকে বলতে পারবে না যে স্যার আমি তো অফিসে জয়েন করার সময় বলেছিলাম আমি 8 ঘন্টা 8.5 ঘন্টার বেশি কাজ করব না। তুমি কাউকে বলতে পারবে কথাটা, আরে জায়গাটা তো তোমার, এস্টাবলিশমেন্টটা তোমার, তোমার কাজের দরকার হলে কাজ শেষ না হলে তোমাকে মাসের পর মাস দিনে 16 ঘন্টাও কাজ করতে হতে পারে, তোমাকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হতে পারে। এটা কিন্তু রিস্ক, কারণ এটা আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ কোনোটার জন্যই কিন্তু ভালো হবে না। 6 নম্বর পয়েন্ট, স্যার যে হাই প্রোডাকশন, হ্যাঁ বলো। স্যার যে হাই প্রোডাকশন আর নট প্রেজেন্ট। এটা কি এখনই রিস্ক? তুমি তো এন্টারপ্রেনার হচ্ছ, তুমি তো এখন ইনিশিয়াল ফেজে আছো, তোমার কি এখনো প্রোডাকশন সেভাবে স্টার্ট হয়েছে? এখন তো ধর তুমি এখনো অফিসে সেট আপ করছো, বা আমি ধরেও নিলাম তোমার কথাটা ঠিক। ল্যাক অফ সাকসেস উইল এফেক্ট সেলফ এস্টিম। এই যে প্রোডাকশন হচ্ছে না ঠিকঠাক, তাহলে এটা তো তোমার ল্যাক অফ সাকসেস হয়ে যাচ্ছে, যতটা সফলভাবে বলছিলে সেটা হচ্ছে না, ল্যাক অফ সাকসেস তো, প্রোডাকশন না হওয়া ঠিকঠাক। হ্যাঁ স্যার। তাহলে এটা কি করতে হবে, তোমার সেলফ এস্টিম মানে তোমার যে নিজের একটা কি বলে উদ্যম ছিল, একটা কাজ করব, একটা বেশ এনার্জাইজ ছিলে, সেটাই কিন্তু একটা ঘাটতি দেখা যাবে যদি সাকসেস ঠিকঠাক না আসে। নেক্সট ইজ এক্সিস্টিং বিজনেস ইজ ডিফিকাল্ট। তুমি কাজে নেমে বুঝতে পারছো যে যতটা সহজ হবে ভেবেছিলে টিকে থাকা, ততটা সহজ হচ্ছে না, ব্যবসা টিকিয়ে রাখা যাচ্ছে না, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, সেভাবে কিছু মানে রিটার্ন পাচ্ছ না। সেই রকম যদি হতে থাকে তাহলে কিন্তু ব্যবসাটা টিকে থাকাই দায় হয়ে যাবে মার্কেটে, সেটা কিন্তু একটা মানে সব থেকে বড় রিস্ক এটা একটা। 8 নম্বর পয়েন্ট কি বলতে পারি, প্রেসার উইল এফেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি লাইফ। যখন তুমি ঘন্টার পর ঘন্টা কাজ করছো, মানে দিন রাত এক করে দিয়েছো, তখন তোমার পরিবারের কি অনুষ্ঠান আছে, কোনো আত্মীয়ের বাড়ি যেতে হবে কি, এই জিনিসগুলো তুমি আর মেনটেন করতে পারবে? না স্যার। না স্যার। পসিবল হবে না। তাহলে এটা তোমার কি, তোমার বাড়ির লোক তো তোমায় তখন বলতে থাকবে, বাড়িতে যে ফ্যামিলি মেম্বার থাকুক, বাবা মা থাকতে পারে, কাকু কাকিমা ভাই বোন, যে কী রে তুই এত কাজ করছিস তো ওই জায়গাটায় যাওয়ার সমস্যা মানে সময় নেই, তোর এত সমস্যা কাজে, যে আমাদের সাথে একটু বললাম চল একটু বেরিয়ে আসি কোথাও, দুদিন তুই যেতে পারলি না। এবার তুমি যার বাড়িতে গেলে না কোনো একটা অনুষ্ঠানে, সেও তো তোমায় বলবে, আরে বাপরে তুই এত বড় ব্যবসাদার, যে তোর একটু আমার বাড়িতে অনুষ্ঠান ছিল এত করে বলে এলাম তুই এলি না।
তাহলে এটা কি তোমার এই যে ফ্যামিলির যে একটা জীবন, তোমার যে একটা সোশ্যাল বা সামাজিক জীবন, সেটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমার কাজের চাপের জন্য। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে এটা কিন্তু একটা এন্টারপ্রিনারশিপের রিস্ক বলতে পারো এগুলো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি যে এখানে 8টা পয়েন্ট বলেছি একবার দেখে নাও, কারোর যদি কিছু বুঝতে সমস্যা থাকে আমি প্রথম থেকে একবার রিডিং করে দিচ্ছি। প্রথম হচ্ছে ইউ আর অ্যালোন, অল ডিসিশন ইজ ইয়োর্স, অল লসেস আর ইয়োর্স, ওয়ার্ক মে নট বি স্যাটিসফাইং, পুট ইন লং আওয়ার্স, ল্যাক অফ সাকসেস উইল এফেক্ট সেলফ এস্টিম, এক্সিস্টিং দ্য বিজনেস ইজ ডিফিকাল্ট, প্রেসার উইল এফেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি লাইফ। এখানে এমন কিছু জিনিস আছে এটা কারোর বুঝতে সমস্যা আছে? স্যার 6 নাম্বার পয়েন্টটা আরেকবার একটু বলবে? ল্যাক অফ সাকসেস উইল এফেক্ট সেলফ এস্টিম। আচ্ছা নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ধরো তুমি যে কাজটা করছো, তুমি বলো তুমি কিসের একটা ব্যবসা করতে চাও, তুমি এন্টারপ্রেনার হলে তুমি কি করবে? কে করলে প্রশ্নটা বলো? হ্যাঁ স্যার, কি বললেন? শুভশ্রী ঘোষ বলছে তুমি যদি একজন হ্যাঁ এন্টারপ্রেনার হও, মানে তুমি যদি কিছু একটা ব্যবসা শুরু করতে চাও, তুমি কিসের ব্যবসা করবে? কিছু তো একটা মাথায় আসছে, বলো না, কোনো অসুবিধা নেই। কিছু নাও, তুমি একটা সাবান তৈরি করবে, আমি ধরে নিলাম একটা সোপ, আমরা যে সাবান দিয়ে স্নান করি, হ্যাঁ স্যার। ধরে নিলাম। এবার ধরো তুমি যখন ব্যবসায় নেমেছো, তোমার জিনিস তৈরি শুরু হয়েছে, ল্যাক অফ সাকসেস, মানে কেউ একজন আমায় কে বললো ওটা যে প্রোডাকশন ঠিকঠাক হচ্ছে না, কে বললে গো? ঠিক আছে ছাড়ো, স্যার আমি। আমিটাকে প্রিয়তোষ, প্রিয়তোষ রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা একটু নামগুলো বলবে, কারণ আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি তো সবার নাম তো জানি না। যাই হোক, তো যখন তুমি ধরো ওই সাবানের একটা বিজনেস করছো, হুম, তুমি হয়তো র মেটেরিয়াল তোমার ঠিকঠাক আসছে না, সেই র মেটেরিয়াল না আসার জন্য তোমার সারাদিনে বা এক সপ্তাহে যতগুলো জিনিস প্রোডাকশন হওয়ার কথা ছিল, যে প্রিয়তোষ নন্দীর কথায় যে স্যার প্রোডাকশন যদি কম হয়, সেই জিনিসগুলো তৈরি হচ্ছে না। বা ধরো জিনিস তৈরি হয়ে গেছে, শুভশ্রী শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনবে ক্লিয়ারলি। ধরো তোমার জিনিস তৈরি হয়ে গেছে, তুমি মার্কেটে বিক্রি করতে পারছো না, তুমি নতুন, হাজার একটা সাবানের কোম্পানি রয়েছে মার্কেটে। এবার তোমার যে সেলস পারসন আছে সে গিয়ে দোকানদারকে এমন কিছু করতে পারছে না, বা দোকানদার কাস্টমারকে কিছু বোঝাতে পারছে না, তোমার জিনিস যতটা তৈরি হচ্ছে তোমার স্টক হয়ে যাচ্ছে, জিনিস তোমার বিক্রি হচ্ছে না। যদি না কাস্টমারের কাছে জিনিসটা পৌঁছায়, যদি না জিনিসটা কেনে ক্লায়েন্ট, তাহলে তোমার জিনিসটা তো স্টক হয়ে পড়ে থাকবে তৈরি হয়ে। হ্যাঁ তাহলে স্যার। এটা যে এবার জিনিসটা যদি তৈরিও হয় বিক্রিও হয়, তাহলে সেটা তোমার অবশ্যই একটা ভালো সাকসেস। জিনিসটা তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে না, তুমি বিক্রি প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করা যাচ্ছে না, এটা তো সাকসেস নয়, এটা তো একটা ফেলিওর ওয়ান টাইপ অফ বা ল্যাক অফ সাকসেস। তাহলে এরকম যদি হতে থাকে, অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার, মানে একজন নতুন ব্যবসাদার হিসেবে, নতুন ব্যবসায়ী হিসেবে, তুমি কি মেন্টালি ভালো থাকতে পারবে? না স্যার। ওখানে 6 নম্বর পয়েন্টে ওটাই বলা হয়েছে যে তোমার যদি সাকসেসের ঘাটতি হয়ে যায়, তোমার কিন্তু হ্যাঁ। সেলফ এস্টিমে নিজের ওপর একটা বিশ্বাসে এফেক্ট করবে, প্রভাব ফেলবে। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আর কারো কোনো বুঝতে অসুবিধা? যা বুঝতে অসুবিধা আছে বলো, কোনো সমস্যা নেই। না স্যার, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমি নেক্সট পয়েন্টে যাই। হ্যাঁ নেক্সট হচ্ছে এন্টারপ্রেনিয়াল ভ্যালুস। অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার তার মধ্যে কি কি ভ্যালু থাকা উচিত? এই ভ্যালুস কথাটার তোমার মধ্যে কি কি ভ্যালুস আছে, এই যদি কেউ বলে ভ্যালুস কথাটার মানে, স্যার হচ্ছে ভ্যালু মানে স্যার স্কিল। নো 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 নো, স্কিল নয়, স্কিল নয়, স্কিল আলাদা। ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ। তোমার কি কি বোঝা উচিত অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার বা অ্যাজ এ নিউ বিজনেসম্যান, তোমার কি কি বোঝা উচিত? প্রথম হচ্ছে বা কি জিনিসগুলো মেনটেন করা উচিত, কমিটমেন্ট অ্যান্ড ডিটারমিনেশন।
এখানে দুটো কথা বলছি, কমিটমেন্ট অ্যান্ড ডিটারমিনেশন। আমি একটা একটা করে আসি। কমিটমেন্ট কথাটার মানে জানো? কেউ একজন কিছু একটা তো শুনেছো, কমিটমেন্ট, কমিটেড। হ্যাঁ স্যার, কোনো একটা বিষয়ে মতামত দেওয়া। মতামত, শপথ টাইপের কিছু স্যার। হ্যাঁ, মতামত দেওয়া ঠিক নয়। তোমাকে কাউকে একটা তুমি কথা দিয়েছো, আমরা বলি না যে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি, এক্স্যাক্টলি, এক্স্যাক্ট ওয়ার্ড প্রতিশ্রুতি, যেই বললে একদম ঠিক কথা বলেছো। যে আমি ওকে কথা দিয়েছি যে তোর জন্মদিনে আমি তোর বাড়িতে আসবই, আমি যতই ব্যস্ত থাকি। এবার এটা হচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার তোমাকে কমিটেড থাকতে হবে কার কাছে? তোমাকে কমিটেড থাকতে হবে তোমার কনজিউমারের কাছে, কনজিউমার বা কাস্টমার, যে তোমার জিনিসটা কিনছে। তুমি যদি, আমি একদম যদি আমার প্রথমের উদাহরণে চলে যাই, তুমি যদি মোবাইল ফোনের ব্যবসা করো, তুমি যদি বলো যে আমার এই প্রোডাক্টটা অমুক মডেল মোবাইল ফোনের XYZ মডেল, আমি আগামী এপ্রিল মাসের 1 তারিখে লঞ্চ করব, তো তোমাকে সেই কথাটা কমিটেড থাকতে হবে, তোমাকে কথাটা রাখতে হবে যে 1 তারিখের মধ্যে যে কোনো মূল্যে আমি যেখান থেকে র মেটেরিয়াল অ্যারেঞ্জ করে আমাকে প্রডিউস করে জিনিসটা 1 তারিখে মার্কেটে আনতে হবে। নেক্সট হচ্ছে ডিটারমিনেশন। এবার তুমি তো কমিটেড হলে, যে লোককে কথা দিলে যে আমি 1 তারিখে লঞ্চ করবো, ডিটারমাইন্ড, নিজেকে নিজের কাছে বোঝাতে হবে বা নিজেকে নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে। ডিটারমাইন্ড থাকা মানে যে আমি কিন্তু 1 তারিখে আনবই জিনিসটা, আমি যেমন কথা দিয়েছি, আমি যেমন কমিট করেছি, আই এম ডিটারমাইন্ড যে আমাকে ওটা করতে হবে 1 তারিখের মধ্যে। আমাকে মার্চের 20 তারিখের মধ্যে প্রোডাকশন কমপ্লিট করে ওই 10 দিনের মধ্যে মার্কেটে আমাকে জিনিসটা দোকানে দোকানে বা যেখান থেকে আমার হাব আছে সেখানে আমার মার্চের 30 তারিখের মধ্যে জিনিসটা পৌঁছে যেতে হবে, যাতে এপ্রিল মাসের 1 তারিখ হলেই আমার প্রোডাক্টটা কনজিউমারের হাতে পৌঁছায়, তারা যেন দোকানে এসে কেউ ফিরে না যায়। ইটস এ ডিটারমিনেশন। কারো বুঝতে কিছু অসুবিধা? না স্যার। ওকে, একটু রেসপন্স করো তোমরা, হ্যাঁ? বুঝতে পারছি একদম থিওরিটিক্যাল একটা সাবজেক্ট। নেক্সট হচ্ছে ভ্যালুজের মধ্যে দ্বিতীয় হচ্ছে লিডারশিপ। লিডার এই কথাটার মানে তো সবাই জানো। হ্যাঁ স্যার। সঞ্জনা মন্ডল বলো লিডার স্যার মানে? হ্যাঁ বলো। স্যার নেতৃত্ব দেওয়া বা নেতা। এক্স্যাক্টলি, লিড করা, তোমাকে সামনে থেকে হতে হবে। তুমি একজন এন্টারপ্রেনার হয়েছো, দিয়ে তুমি 5টা ডিপার্টমেন্টে 5টা লোক দেখে দিয়েছো যে ঠিক আছে তুমি আমার মোবাইলের প্রসেসরটা যে কোম্পানি বানাচ্ছে তার কাছ থেকে যোগাযোগ করে প্রসেসর আনবে। হ্যাঁ, কেউ একটা আচ্ছা অমুক কোম্পানি ব্যাটারি দিচ্ছে, তার কাছ থেকে তুমি ব্যাটারিটা এই ডেটের মধ্যে আনাও। ওই অমুক কোম্পানি আমার মোবাইলের বডিটা ম্যানুফ্যাকচার করছে, ঠিক আছে তুমি একজনকে দায়িত্ব দিয়ে তুমি দেখে নিও। এই যে তুমি দায়িত্ব দিয়ে সরে চলে এলে, আবার আমি ওদের কাছে যেদিন প্রোডাকশান শেষ হওয়ার কথা মার্চের 20 তারিখ, হ্যাঁ আজকে তুমি ফেব্রুয়ারির 1 তারিখে বলে দিলে, মার্চের 19 তারিখে গিয়ে তুমি তাদের উপর চিৎকার করছো কেন এটা হয়নি, কেন ওটা হয়নি। এটা কিন্তু লিডারশিপ নয়। তখন তো তুমি একজন সেই মালিক হয়ে যাচ্ছে, এস্টাবলিশমেন্ট ব্যবসাদার করছো। তোমাকে লিডারশিপ মানে লিড করতে হবে। তুমি যেমন 5টা লোককে 5টা জিনিস কিনে আনার দায়িত্ব দিলে, আজকে যদি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তুমি তাদের দায়িত্ব দিতে থাকো, তুমি কিছু সময় অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আবার তুমি আপডেট নেবে যে সমস্ত জিনিস কি এসে গেল। যদি না এসে থাকে কেন আসেনি, হ্যাঁ ধরো দেখা দুটো প্রোডাক্ট এসে দুটো প্রোডাক্ট আসেনি, যে দুটো প্রোডাক্ট এইচআর এর মতন। হ্যাঁ বলো। স্যার যে কোম্পানির এইচআর এর মতন। না, কোম্পানির এইচআর অন্য জিনিস। না স্যার, টিম লিডার যাকে বলা হয় আর কি। টিম লিড, তুমি একটা টিমকে লিড করছো। আচ্ছা ধরো তোমাকে একদম বলি, তোমাদের ফাইনাল সেমিস্টারে ফাইনাল ইয়ার এসে প্রজেক্ট করতে হবে, জানো তো? হ্যাঁ স্যার জানি। জানো। এবার ধরো তোমাদের একজন আমি নাম সঞ্জনা, সঞ্জনা তুমি বা সঞ্জনা তুমি একটা প্রজেক্ট টিমের লিডার, ওকে? এবার তুমি লিডার বলে তুমি বাকি তোমার 5 জনের টিম আছে, তুমি 4 জনকে বললে এই শুনে নিয়েছিস তো স্যার কি বলেছে করতে হবে, ঠিক আছে তোরা 4 জন করে ফেল, কি করে করবি আমার জানার দরকার নেই, আমি কিন্তু পরীক্ষার 1 সপ্তাহে খবর নেব। এটা কিন্তু লিডারশিপ নয়। লিডারশিপ মানে হচ্ছে তুমি ওই 4 জনকে নিয়ে বসবে, আচ্ছা স্যার আমাদের কি করতে দিল, এই যে জিনিসটা আমাদের করতে দেওয়া হলো তার জন্য আমাদের কি কি জানা দরকার, আমরা কি সব কিছু জানি, তার বিষয়ে আমাদের পড়াশোনা আছে? যদি আমাদের পড়াশোনা না থাকে, চল আমাদের তো জুন মাসে প্রজেক্ট সাবমিট করতে হবে, তাহলে আমরা এখন থেকে আগামী 15 দিন আমরা জিনিসগুলো নিয়ে 5 জন মিলে একসাথে পড়াশোনা করি।
তারপর দেখি কি কি জিনিস আমাদের টুকটাক যদি ছোট জিনিস কিছু কিনতে হয় সেগুলো কিনে আনতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ তুমি প্রসেসে এগোচ্ছ, লিডার মানে তোমাকে তার সাথে কাজ করতে হবে, তার সামনে থেকে কাজ করতে হবে। কারো যদি কোনো সমস্যা হয়, তোর কি সমস্যা হচ্ছে বল, তুই কেন কেউ একজন পড়ে আসেনি, কেন পড়ে আসিস নি, তুই কিছু বুঝতে পারিস নি, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বল, আমরা বাকি 4 জন মিলে দেখছি। লিড করা, এটা হচ্ছে একজন এন্টারপ্রেনারের ক্ষেত্রে, একজন নতুন ব্যবসাদারের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপরচুনিটি অবসেশন। তোমাকে অপরচুনিটি খুঁজতে হবে, এইটা আমি আর বলছি না, অলরেডি আগে আমি একবার অপরচুনিটি বলে দিয়েছি, রাইট? আর কিছু বলতে হবে অপরচুনিটি অবসেশন কি? না স্যার। না স্যার। 4 নম্বর পয়েন্ট টলারেন্স অফ রিস্ক, অ্যাম্বিগুইটি অ্যান্ড আনসার্টেনিটি। দেখো রিস্ক কি জিনিস, কি কি রিস্ক হতে পারে, আমি তো অলরেডি 8টা-10টা পয়েন্ট বলেছি তো এই আগের পয়েন্টই, রিস্ক অফ এন্টারপ্রিনারশিপ। তাহলে এখানে ভ্যালুজের মধ্যে কি থাকতে হবে? টলারেন্স অফ রিস্ক, অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটির কথা হচ্ছে অস্পষ্টতা। তুমি যখন ব্যবসায় নামছো, তুমি জানো তোমার রিস্ক আছে, কিন্তু পার্টিকুলার ওই ব্যবসার জন্য কোন কোন রিস্কগুলো তোমার আছে তুমি হয়তো জানো না। আনসার্টেনিটি, অনিশ্চয়তা, তুমি আদৌ জানো না যে কাজটা সময়ে কমপ্লিট হবে কি, আমি মার্কেট ক্যাপচার করতে পারবো কি, আমি কি আদৌ একজন মার্কেট মেকার হতে পারবো। মার্কেট মেকার কি জিনিস আমি বলেছি ক্লাসের শুরুতেই, কি হলো বলেছি কি বলিনি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, বলেছেন। তো এই যে অনিশ্চয়তাগুলো, আনসার্টেনিটি, অ্যাম্বিগুইটি, অনিশ্চয়তা, অস্পষ্টতা, এইগুলো বলছে টলারেন্স বা সহ্য ক্ষমতা। একজন এন্টারপ্রেনারকে কিন্তু এই যে ঝুঁকির অস্পষ্টতা বা রিস্কের অস্পষ্টতা, রিস্কের অনিশ্চয়তা, এইগুলোকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে এন্টারপ্রেনারের। 5 নম্বর পয়েন্ট হতে পারে কি ভ্যালুসে? ক্রিয়েটিভিটি, সেলফ রিলায়েন্স অ্যান্ড এবিলিটি টু অ্যাডাপ্ট। ক্রিয়েটিভ কথাটার মানে জানো? স্যার এই যে নতুন কিছু করা। হ্যাঁ, আমি ফার্স্টেই বলেছি ক্রিয়েটার কি জিনিস, যে নতুন কিছু করতে পারে। সেলফ রিলায়েন্স, নিজের ওপর একটা বিশ্বাস রাখা, অ্যান্ড অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। তুমি যখন কাজ করতে নামবে, আমরা কি একদিনে সব কিছু শিখে যাই? আমরা কিন্তু না স্যার। একদিনে সব কিছু না শিখি না, স্যার। আমরা কাজ করতে নেমে ধীরে ধীরে শিখি, তাই না? তাহলে এবার এই যে তুমি কাজে নেমে নতুন কিছু আস্তে আস্তে শিখবে, তো সেগুলো তো ধরো নিজেকে অ্যাডাপ্ট করা বা নিজেকে তাড়াতাড়ি শিখিয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া, সেই ক্ষমতাটা থাকতে হবে তোমার, অ্যাবিলিটিটা। তবেই তো তুমি একজন এন্টারপ্রেনার হয়ে উঠতে পারবে সাকসেসফুল। বোঝা গেল? 6 নম্বর হ্যাঁ হচ্ছে স্যার। মোটিভেশন টু এক্সেল বা ওয়ান টাইপ অফ সেলফ মোটিভেশন। কেউ তোমাকে কিন্তু মোটিভেশন এখানে দিতে আসবে না, তোমাকে নিজের ওপর নিজে মোটিভেশন রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, আজকের দিনটা আমার ভালো যায়নি, আজকে আমি এই উইকে আমার যে প্রোডাক্টটা বিক্রি হওয়ার কথা ছিল, আমার প্রোডাক্টটা বিক্রি হয়নি মার্কেটে, কিন্তু কেন হয়নি আমি খুঁজে বার করব, এবং আগামী 15 দিনের মধ্যে আমি কিন্তু আমার টার্গেটটা অ্যাচিভ করতে পারবো। এই যে সেলফ মোটিভেশন, এইটা কিন্তু অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার তার মধ্যে থাকতে হবে। জিনিসগুলো তোমাদেরকে একটা কথা বলি, ক্রিটিক্যাল করো না। আমি কিন্তু দেখো, আমি চেষ্টা করছি তোমাদের একদম গল্পের মতো করে বোঝাতে,
যাতে তোমরা জিনিসটা ফিল করতে পারো যে তুমি একজন এন্টারপ্রেনার হলে কি হতে পারে। এটাকে স্যার স্যার যে 5 নম্বর পয়েন্টটা বলুন। হ্যাঁ বলছি, দাঁড়াও। তো এটাকে আমি একটা কথাই বলার, এটাকে ক্রিটিক্যাল কিছু ভেবে ফেলো না, যে কঠিন কিছু নয়। তুমি জাস্ট রিয়েলাইজ করো, আমি নোটসটা দেবো, নোটসটা একবার জাস্ট চোখ বুলিয়ে রেখে দেবে, পরীক্ষার আগে আরেকবার পড়বে, রেডি হয়ে যাবে। কিছু নেই এমন কিছু সাবজেক্টটাই। বরং এর পরে আমি নেক্সট দিন কিন্তু তোমাদের ইকোনমিক্স যে সাবজেক্টটা রয়েছে না, ওটা আমিই পড়াবো তোমাদের, এই দুটো সাবজেক্ট, ইকোনমিক্স আর এদিকে এন্টারপ্রেনারশিপ। ইকোনমিক্সে বরং অনেক কিছু তো ম্যাথামেটিক্যাল ছোটোখাটো জিনিস আছে, অনেক কিছু বোঝার আছে, ওটা একটু কঠিন বলতে পারো, কিন্তু এই সাবজেক্টে কিচ্ছু নেই। বোঝাতে পারলাম? 5 নম্বর স্যার। পয়েন্টটা কেউ একটা বলতে বললে, 5 নম্বর পয়েন্টটা আমি আবার রিপিট করছি, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ, নতুন কিছু করা। ধরো এই যে তুমি একটা প্রোডাক্টের ইউনিকনেস আনবে মার্কেটে, তো কোন ইউনিকনেসটা আনবে? তুমি একটা মোবাইল ফোন যে বিক্রি করবে, কোন দিক থেকে তুমি বাকিদের আলাদা করবে? যে বাকিদের থেকে তুমি ব্যাটারিটা ভালো দেবে, নাকি বাকিদের থেকে ক্যামেরাটা ভালো দেবে, না বাকিদের থেকে প্রসেসরটা ভালো দেবে? এবং কোনটা দিলে তোমাকেও ভাবতে হবে আমার বিজনেসের জন্য কোন কোয়ালিটিটা বেটার দিলে আমার বিজনেসের জন্য ভালো, এবং ক্লায়েন্ট বা কাস্টমার বা কনজিউমার যারা মার্কেটে তোমার জিনিসটা নিচ্ছে, তারা কোন জিনিসটা বেশি পছন্দ করতে পারে, এই যে চিন্তা ভাবনাটা বা সেই জিনিসটাকে আমি কী করে তুমি অ্যাপ্লাই করবে তোমার প্রোডাক্টে। দেখা যাচ্ছে তুমি এমন হাই কোয়ালিটির একটা ক্যামেরা দিচ্ছ যেটা তোমার প্রসেসর নিতে পারছে না, কিছুদিন পর থেকে তোমার ওই হ্যান্ডসেটটা হ্যাং করতে শুরু করছে। হতেই পারে। তো তোমাকে ক্রিয়েটিভ হতে হবে, একটা মেজার করতে হবে যে আমি কতটা কি দিলে আমার টেকনোলজিটা ঠিকঠাক চলবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি তোমার প্রোডাক্টের ক্ষেত্রে। এবার ব্যবসাটা শুধু মোবাইল ফোনে নেই, হাজার একটা জিনিসের আছে, আমি একটা উদাহরণস্বরূপ বললাম। ক্রিয়েটিভিটি হচ্ছে সেলফ রিলায়েন্স। সেলফ রিলায়েন্স মানে আমি যে করতে পারবো এই বিশ্বাসটা রাখা। সেলফ সেলফ কথাটা মানে কি? আমি নিজে। নেক্সট হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। তুমি যখন ব্যবসা করতে নামোনি, তখন তুমি জানো না যে একটা লোক কিভাবে 16 ঘন্টা দিনে কাজ করতে পারে, কিন্তু যখন তুমি করতে থাকছো, তোমাকে শুরুর দিকে যে বললাম না দিনে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করছো, হয়তো কয়েক সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তোমার কাছে কোনো স্যাটারডে সানডে আর মানডে টিউসডে কোনো পার্থক্য নেই। তুমি সোম মঙ্গলবারেও কাজ করছো, বুধবারেও কাজ করছো, শনি রবিবারেও কাজ করছো। এটা কিন্তু তুমি এখন ছিলে না, তুমি কাজে নেমে বুঝতে পারছো আচ্ছা আমার তাহলে জীবনে ছুটির দিন বলে কিছু নেই। এই যে চেঞ্জগুলো আসছে, এই যে নতুন কিছু হচ্ছে তোমার জীবনে, এবং সেইগুলোকে তুমি নিজের সাথে মানিয়ে নিতে পারছো, এটাই হচ্ছে অ্যাডাপ্ট করা। নিজের মধ্যে অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট, সেই ক্ষমতাটা নিজের মধ্যে আনা যে যাই হোক না কেন আমি নিজেকে মানিয়ে নেবো ওর সাথে। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্ট। হ্যাঁ স্যার। কে বললো ক্লিয়ার নয়? সে বলুক একবার প্লিজ। হ্যাঁ স্যার ক্লিয়ার। আর কারো কোনো সব পয়েন্ট বুঝতে সমস্যা? তোমরা অনেকজন ক্লাসে জয়েন করেছো, কেউ সেভাবে এই 3-4 জন দেখছি জাস্ট রিপ্লাই করছে। সবাই আছে কেন? 3-4 জন বেরিয়েও গেছে, জানি না কি করছো। সুদীপা সাহু আছো? সুপ্রকাশ জানা? হ্যাঁ স্যার, আছে আছে। হ্যাঁ স্যার আছি তো। বুঝতে পারছো তো তোমরা? কথা বলো হ্যাঁ না। বলছি তো, কথা বলছি আচ্ছা তো আচ্ছা, আপনার আমি তো সাথে অ্যাকচুয়ালি না বলছি। দেখো, আমি যখন বোর্ড দেখছি আমি তো দেখতে পাচ্ছি না কে রেসপন্স করছে আর কে করছে না। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাই। এবার হচ্ছে এন্টারপ্রেনিউরিয়াল স্কিলস। যে তোমার মধ্যে কি কি স্কিল থাকা প্রয়োজন। এটা ওয়ান টাইপ অফ, কি বলবো, আমি তোমায় বলেছিলাম না সাবজেক্ট শুনে অনেক জিনিস পাবে এখানে খুব ক্লোজ। দেখো এই স্কিলসের ক্ষেত্রেও কিছু জিনিস আবার আমাদের কাছে রিপিট হবে, যেগুলো আর আমাকে আশা করি নতুন করে কিছু বলতে হবে না। যেমন হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড অপরচুনিটি এভলিউশন। এটা আমি আর লিখছি না, আগে বলে দিয়েছি ক্রিয়েটিভিটি কি। আর বলতে হবে ক্রিয়েটিভিটি? এক্ষুনি জাস্ট বলে বেরিয়ে এসেছি। না স্যার। ওকে, এই পয়েন্টটা স্কিলসে আবার আছে। 2 নম্বর হচ্ছে রিয়েল টাইম স্ট্র্যাটেজি অ্যান্ড ডিসিশন মেকিং। এই পয়েন্টটা আমি অবশ্যই ডিসকাস করব। স্যার বলছি স্যার হচ্ছে মানে ফার্স্ট পয়েন্টে স্যার হচ্ছে লিখে দিন, মানে পরে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি।
স্যার আরেকটা জিনিস আছে আর কি, হ্যাঁ বলো। কমিউনিকেশন স্কিল, মানে ওটা আমাদের যখন মার্কেটে যে কোনো জিনিস আমরা যদি লঞ্চ যদি বা করি, বা কেউ যদি বা সেলস ডিপার্টমেন্টে যদি কেউ কাজ করে, তাদের তো কমিউনিকেশন স্কিলটা তো আরো তাদের বাড়াতে হবে। যদি কমিউনিকেশন যদি না করতে পারে, মার্কেটে সেল হবে কি করে? আমি তো স্কিলগুলো বলবো আস্তে আস্তে, এই তো স্কিল বলতে শুরু করলাম। আচ্ছা, রিয়েল টাইম স্ট্র্যাটেজি স্কিলসের মধ্যে একটা হচ্ছে রিয়েল টাইম স্ট্র্যাটেজি অ্যান্ড ডিসিশন মেকিং। তুমি যখন বিজনেসের প্ল্যান করেছো তখন তুমি একরকম ভেবে কাজে নেমেছো। এবার যখন তোমার কাজ চলছে অ্যাজ এ এন্টারপ্রেনিয়ার, সেই কাজ চলার সময় তুমি দেখবে যেমন প্ল্যানে ছিল সব কি এক্স্যাক্টলি হবে? তুমি যখন পরীক্ষার জন্য পড়ো আর যখন পরীক্ষা দিতে বসো, দুটো পিরিয়ড কি এক? না স্যার। তুমি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় একটা মোটামুটি আইডিয়া করেছো এই প্রশ্নগুলো আসতে পারে, এই সময়গুলো আমি এইখানে ম্যানেজ করব, এভাবে লিখবো। পরীক্ষায় এসে দেখছো দুটো 10টা প্রশ্নের মধ্যে 2-3টে প্রশ্ন আউট অফ প্রিপারেশন, কিন্তু সেই প্রশ্নগুলো তুমি হয়তো একটু একটু জানো বা সেটাকে তুমি লেখার চেষ্টা করবে তোমার নলেজ থেকে। পরীক্ষার হলে বসলে সিচুয়েশনটা অন্যরকম। তাই এই যে পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিয়েছো, ওটা হচ্ছে প্ল্যানিং, রিয়েল টাইম স্ট্র্যাটেজি। যখন তুমি ওই প্ল্যানিংটাকে অ্যাপ্লাই করতে নেমেছো, দ্যাটস দ্য রিয়েল টাইম। তখন তোমার কি স্ট্র্যাটেজি হচ্ছে? যখন তুমি কাজে ব্যবসার প্ল্যান করেছিলে তখন একটা জিনিস ভেবে করেছিলে, যখন তুমি এবার ইমপ্লিমেন্টেশনে নেমেছো রিয়েল টাইমে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সেই সময় তুমি কি স্ট্র্যাটেজি নিচ্ছ সেটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট একটা স্কিলের মধ্যে পড়বে। অ্যান্ড ডিসিশন মেকিং, রিয়েল টাইমে যখনই তুমি চলবে অনেক প্রবলেম ফেস করবে, চ্যালেঞ্জেস আসবে তোমার সামনে। সেই চ্যালেঞ্জেসের জন্য তুমি কি স্টেপ নিচ্ছ, মানে কি ডিসিশন তুমি নিচ্ছ, সেই ডিসিশন মেকিং অ্যাবিলিটি তোমার মধ্যে কতটা আছে, সেটা কিন্তু একটা হিউজ মানে বিশাল বড় স্কিল এখানে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে কম্পার্ট উইথ চেঞ্জ অ্যান্ড চেস। এই যে চেঞ্জ চেঞ্জ কথাটার মানে তো তোমরা সবাই জানো, এই যে চেঞ্জ চেঞ্জ কথাটার মানে হচ্ছে বিশৃঙ্খলা বা হই হট্টগোল যাকে বলি আমরা। এটার সঙ্গে তোমাকে নিজেকে কমফর্টেবল করতে হবে, অন্যতম স্কিল। কারণ দেখো, তুমি ওই যে প্ল্যান করে নেমেছিলে এক, হচ্ছে আর এক। ধরো তুমি যে টিমটাকে নিয়ে কাজ করতে নেমেছিলে, তুমি একটা 10 জনের টিম নিয়ে তোমার ব্যবসার কাজ শুরু করেছিলে, হঠাৎ দেখলে 2জন টিমে নেই। বোঝাতে পারলাম? তো সেই যে 2জন কিছুদিন কাজ করার পর ছেড়ে বেরিয়ে গেল, তার জায়গায় তুমি নতুন 2জনকে সেখানে ইনক্লুড করলে। এখন ব্যাপারটা হচ্ছে এই নতুন যারা এলো তাদের কি করতে হবে না, তাদেরকে আবার তোমাকে কিছুটা শেখাতে হবে। এবার আগে যারা কাজ করছিল তাদের সঙ্গে এদের কাজ একবারেতে এক হবে না, এরা আবার নিজেদের মতো করে কাজটাকে করবে। তাহলে কি হলো, তোমার কিন্তু কিছু একটা জিনিস চেঞ্জ হয়ে গেল মাঝখানে, দুটো এমপ্লয়ি চেঞ্জ হলো, তাদের কাজের ধরন চেঞ্জ হয়ে গেল। তো এই যে চেঞ্জেস হচ্ছে এবং বিশৃঙ্খলা, কোনো একটা জিনিস নিয়ে ঠিকঠাক হচ্ছে না, নিজেদের মধ্যে কেউ হয়তো একটু ঝগড়া করছে, কারোর সঙ্গে কারোর হয় না অনেক সময় যে ওই টিমে কারোর সাথে কারোর মানাচ্ছে না, একজন একজনের সাথে মানে যেখানে অ্যাজ এ টিম কাজ করার কথা ছিল তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যদি হয়, এইগুলোর সাথে তোমায় কমফর্ট হতে হবে। সেই স্কিলটা একজন এন্টারপ্রেনার থাকতে হবে যে আমার টিমের মধ্যে বিশৃঙ্খলা হোক, আমার টিমের মধ্যে চেঞ্জ হোক, আমি কিন্তু সেটার সাথে মানিয়ে নেব এবং সেই টিমকে নিয়ে আমি কাজ করব। এটা একটা স্কিল। 4 নম্বর হচ্ছে টিম ওয়ার্ক। আমি একাই সব করে ফেলবো, এইটা ভাবাটা ভুল। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনতাম, আমি নিজে একজন এন্টারপ্রেনারের সাথে যুক্ত ছিলাম। তো সে যখনই দেখতাম সমস্যায় পড়তো, এটা আমি আমার একদম রিয়েল টাইম মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখনই কোনো সমস্যায় পড়তো বলতো আমি যদি ওইটা জানতাম না আমি ওই ডিপার্টমেন্টের জন্য কাউকে রাখতামই না, আমি একাই করে ফেলতাম সব। এটা তো সম্ভব নয়, তুমি সব কিছু করতে পারো না। তুমি একটা টিমকে লিড করছো, এই নয় যে তুমি টিমের 10 জনের কাজই তুমি পারো, তুমি হয়তো 10 জনের মধ্যে 4 জনের কাজ তুমি পারো।
বাকি ছজনের কাজ তুমি জানো ওরা কি করছে, কিন্তু তুমি সেটা করতে পারবে না, ওই টিমটাকে নিয়েই তোমায় কাজ করতে হবে। তো টিম ওয়ার্ক হতে হবে। সাকসেসফুল এন্টারপ্রেনার যদি হতে হয়, একজন মানে সফল ব্যবসায়ী যদি হতে হয়, নতুন কিছু যদি মার্কেটে করতে হয়, তোমাকে টিম ওয়ার্ক, সবার সাথে মিলে কাজ করা, এটা কিন্তু একজন এন্টারপ্রেনারের বড় স্কিল। সবই আমি স্যার করে স্যার যে আরেকবার বলবেন স্যার, নেটটা চলে গিয়েছিল। কোনখানটা থেকে শোনোনি বলো? স্যার হচ্ছে মানে ওই 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ড যেটা বলি। টিম ওয়ার্ক। হ্যাঁ স্যার। আচ্ছা, টিম ওয়ার্ক মানে তোমাকে একটা টিমকে নিয়ে কাজ করতে হবে। সব কাজ যদি তুমি ভাবো একাই করে ফেলবো, আমার কাউকে লাগবে না, আচ্ছা ওই ছেলেটা গন্ডগোল করছে, ও ঠিকঠাক পারছে না, ঠিক আছে ওকে বাদ দিয়ে দাও, ওর কাজ আমি করে দেবো। এরকম ভাবে তুমি কতজনের কাজ করবে? এরকম তো অনেক হতে পারে, সংখ্যাটা বাড়তে পারে আস্তে আস্তে। তো টিমকে মানিয়ে নিয়ে তার কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সলভ করে অ্যাডজাস্ট করে টিমকে নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে টিম ওয়ার্ক। বোঝাতে পারলাম এক কথায়? তুমি 5টা হ্যাঁ, বন্ধু স্যার। নিয়ে প্রজেক্ট করছো, একটা বন্ধু বললো ধর আমি আসবো না কলেজে, আমার বাড়িতে এই আছে তাই আছে, হ্যাঁ, কিন্তু সেই ছেলেটা হয়তো, সেই বন্ধুটা হয়তো খুব ভালো একটা পার্টিকুলার সাবজেক্ট জানে, যেটা তুমি অতটা ভালো জানো না। তুমি কি হঠাৎ করে বলে দেবে যে ঠিক আছে তোর আসারই দরকার নেই, আমার টিম থেকে তুই বাদ, তোর কাজ আমি করে নেবো? এটা যদি তুমি করো, তুমি হয়তো কলেজের প্রজেক্টটা উতরে যাবে, কিন্তু জীবনে বড় কোনো স্টেপ নিতে গেলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে ভাই। তোমাকে টিমকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, সবার কাজ তোমার পক্ষে করা সম্ভব নয়, তোমাকে লিড করতে হবে টিমটা, লিডারশিপ হতে বলেছিলাম না একটু আগে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেলিং, নেগোসিয়েশন অ্যান্ড মোটিভেশন। থ্রু ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসুয়েশনস। তোমাকে তোমার প্রোডাক্ট সেল করতে হবে, ক্লিয়ার? কিভাবে সেল করতে হবে? না, তোমাকে নেগোসিয়েট করতে হবে মার্কেটে, যে ক্লায়েন্ট কি চাইছে তুমি কি দিতে পারছো। নেগোসিয়েট কথাটার মানে বুঝবে, একদম বাংলা ভাষায় যাকে বলি আমরা দরাদরি। দরাদরি কি জিনিস বোঝো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ বার্গেনিং। স্যার, বুঝতে পারি। এবং মোটিভেট থ্রু ইনফ্লুয়েন্স, তোমার টিমকে বা নিজেকে মোটিভেট রাখতে হবে। কিসের মাধ্যমে মোটিভেট রাখবে? না, তোমাকে ইনফ্লুয়েন্স করতে হবে তাদের, যে তাদের একটু ভালো কথাবার্তা বলা, এমন কিছু তাদেরকে বলা যে যাতে তারা যদি কোনো কারণে কি বলে ডিমোটিভেট হয়ে যায়, কোনো কারণে তার কাজ করার উদ্যমটা চলে যায়, তাকে বোঝানো, বা সে হয়তো কিছু ভুল করে ফেলেছে, কারণ একটা ছোটোখাটো কোনো ক্ষতি হয়ে গেছে, তাকে বোঝানো, কিন্তু তুমি জানো সেই পার্সনটা ঠিক কাজের জন্য কোনো কারণে ভুল করে ফেলে, তাকে মোটিভেট করতে হবে যে না তুমি কাজটা পারবে, একবার ভুল হয়ে গেছে, সেকেন্ড টাইম ট্রাই করো। বা পারসুয়েশন মানে তাকে তোমায় ধরো প্ররোচিত করতে হবে যে কি তুই এটা পারবি না, হতেই পারে না, তোমাকে এটা করতে হবে, তুমি এটা পারবে, তুমি আরেকবার চেষ্টা করো, মানে হয়তো রিকোয়েস্ট হবে। করা আর কি তাকে, হ্যাঁ বলো। মানে রিকোয়েস্ট করা আর কি তাকে। নো 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 নো, রিকোয়েস্ট আলাদা জিনিস, এখানে ভুল করে ফেলছো, রিকোয়েস্ট আলাদা জিনিস। রিকোয়েস্ট স্যার মানে হচ্ছে অনুরোধ মোটিভেট করা। করা, মোটিভেট করা। মোটিভেট করা আর রিকোয়েস্ট করা এক জিনিস কি? একদমই না। আচ্ছা সরি স্যার। না না, সরি বলার কিছু নেই, তোমার যেটা মনে হয়েছে সেটা বলেছো। তো তোমার ডাউটটা, তুমি যদি না কথাটা বলতো তোমার ডাউটটা ক্লিয়ার হতো না। যদি ভুলও কিছু মনে আসে অবশ্যই বলবে। রিকোয়েস্ট করা মানে কি? ধরো আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমাকে বললে স্যার কী সব সাবজেক্ট পড়াচ্ছেন, আহ, এসব আমার দ্বারা হবে না, বেকার, এসব পড়ে লাভ নেই, কি আমি যেমন করে হোক আমি পরীক্ষার আগে মুখস্থ করে পাস করবো, তুমি আমাকে বলছো। এবার আমি তোমাকে বলছি না না, সাবজেক্টটাই কিছু নেই, সাবজেক্টটা খুব ভালো সাবজেক্ট, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা অল্প অল্প বাড়িতে পড়ো, পরীক্ষার আগেও পড়বে, আমার কথাটা শোনো। এটা কি আমি তোমাকে রিকোয়েস্ট করছি? না স্যার, মোটিভেট করা। মোটিভেট করছি যে না তুমি পারবে, তুমি করো। উদ্দীপ্ত করা, বাংলায় বলি না, উদ্দীপ্ত করছে, এক্স্যাক্টলি মোটিভেট করা। রিকোয়েস্ট মানে অনুরোধ। আমি তোমার এটা, আমি রিকোয়েস্ট কোনটা? তোমার, আচ্ছা তোমার নামটা কি একবার বলো।
সুপ্রকাশ জানা। সুপ্রকাশ, হ্যাঁ। সুপ্রকাশ এরকম করো না, তুমি না পড়লে আমার না ভীষণ ক্ষতি হয়ে যাবে, আমার ভীষণ খারাপ লাগবে তুমি না পড়লে, তুমি প্লিজ এরকম করো না, আমার বদনাম হয়ে যাবে, আমি পড়াতে পারিনি। এটা হচ্ছে রিকোয়েস্ট করা, আচ্ছা। বুঝতে পারলে? এটা রিকোয়েস্ট করা, আমার হ্যাঁ। বদনাম হয়ে যাবে বা তুমি এরকম এরকম করো না তুমি। কিন্তু আমি তোমাকে বলছি না না, এরকম সাবজেক্টটাই কিচ্ছু নেই, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি পারবে, একটু পড়াশোনা করো, আগের বছরের প্রশ্ন দেখো, সিনিয়রদের সাথে কথা বলো। কেন পারবে না? তুমি এত কঠিন সাবজেক্ট ডিল করেছো কম্পিউটার সায়েন্সে, তোমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছো, এত প্রোগ্রামিং ডিল করেছো, এই একটা এত কঠিন সাবজেক্ট ডিল করেছো, একটা ছোট্ট কি এন্টারপ্রিনারশিপ স্টার্টআপ এটা ডিল করতে পারবে না? এটা হচ্ছে মোটিভেট করা। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম। নেক্সট হচ্ছে ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। কেউ একটা কমিউনিকেশনের কথা বলছিলে না, দেখো এসে গেছে। তোমাকে মানুষের সাথে কথা বলতে হবে। এবার এই কমিউনিকেশনের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। ধরো তুমি এমন একটা জায়গায় গেছো, সেখানে তোমাকে লোকাল লোকজনের সাথে কথা বলতে হবে। তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছো, তোমাকে ভালো বাংলা বলতে হবে। তুমি ভালো বিজ্ঞাপন বানাতে চাও, তোমাকে ভালো বাংলা লিখতে হবে। এবার ধরো তুমি যখনই এই যে জিনিসটা তৈরি করছো তার র মেটেরিয়ালটা বাইরের কোনো দেশ থেকে ইম্পোর্ট করছো, সেক্ষেত্রে তোমার তখন তার সাথে তখন তোমায় ইংরেজিতে কথা বলতে হবে। তাকে তুমি মেল লিখবে দরকারে, তার জন্য তোমায় ইংরাজিতে লিখতে জানতে হবে ভালো করে। তাহলে ওরাল এবং কথা বলা এবং লেখা দুটোরই যে সংযোগের মাধ্যম বা কমিউনিকেশন, সেটা কিন্তু ভীষণ স্ট্রং হতে হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বেসিক্স অফ স্টার্টআপ ফিন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ল। তোমাকে স্টার্টআপ ফিন্যান্স, নতুন যেহেতু কিছু শুরু করছো, তার যে অ্যাকাউন্টিং, ফিন্যান্স মানে কি ওই আর্থিক যে দিকগুলো, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে ইনিশিয়ালি কিছু বুঝতে হবে। এবং যখন তুমি নতুন কোনো ব্যবসা বা একটা অর্গানাইজেশন শুরু করতে চলেছো, সেই ক্ষেত্রে তোমার, আমাদের ভারতে কিছু আইন মেনটেন হয়, আইন মেনে চলতে হয়, যে তোমাকে কিছু অনুমতি নিতে হবে লোকাল যারা অর্গানাইজেশন আছে, যা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, হ্যাঁ। তো সেগুলো কোথায় কি তোমার ব্যবসার জন্য, কোন ব্যবসার জন্য কোথা থেকে অনুমোদন নিতে হবে। সাপোজ ধরো তুমি যদি কোনো ফুড বিজনেস, খাবারের কোনো প্রোডাক্ট তৈরি করতে যাও, ইন্ডিয়াতে ফ্যাসাই বলে একটা সংস্থা আছে যাদের একটা অ্যাপ্রুভাল লাগে, দেখেছো তো, জানো তো? FASSAI, যে কোনো ফুড প্রোডাক্টের প্যাকেটে দেখবে লেখা থাকে অ্যাপ্রুভড বাই ফ্যাসাই। স্যার যে আইটিসিও থাকে স্যার, আইটিসি অ্যাপ্রুভাল। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম কোন, তাহলে তুমি কিসের ব্যবসা করছো, প্রত্যেকটা ব্যবসার জন্য কোনো না কোনো দপ্তর রয়েছে যারা তোমাকে অ্যাপ্রুভাল দেবে। তো এই যে আইনগত দিকগুলো, এগুলো কিন্তু কিছুটা হলেও জানতে হবে ইনিশিয়ালি, নাহলে তুমি শুরু করতে পারবে না। তো বেসিক এই জিনিসগুলো জানাটা ভীষণ প্রয়োজন। ক্লিয়ার? তাহলে এই যে আমি 7খানা এন্টারপ্রিনার স্কিলের কথা বললাম, এখান থেকে কিছু বুঝতে তোমাদের অসুবিধা আছে? স্যার হচ্ছে লাস্ট পয়েন্ট একটু ছোট, মানে ছোট করে একটু বলে দিন লাস্টটা। ছোট করে, এটাই তো বললাম বেসিক অফ স্টার্টআপ ফিন্যান্স। তোমাকে আর্থিক জিনিসগুলো বুঝতে হবে, যে আমার ডেবিট কি, ক্রেডিট কি, এই জিনিসগুলো আমি পড়াবো আস্তে আস্তে, তোমাদের সিলেবাসে আছে, অসুবিধা নেই। যে আমার কোনটাকে টাকা ঢুকলে কি বলে, আমার কোম্পানি থেকে টাকা বেরোলে তাকে কি বলে, এই যে অ্যাকাউন্টসের জিনিসগুলো, আর্থিক মানে টাকা পয়সার যে জিনিসগুলো ইনিশিয়ালি বুঝতে হবে একজন এন্টারপ্রেনারকে। এবং ল, ওই যে কোন দপ্তরের কাছ থেকে আমায় অনুমোদন নিতে হবে, হ্যাঁ, কোথা থেকে আমি লোন পাবো, তারও কিছু আইন আছে ব্যাংকের। এইগুলো যে বেসিক লগুলো, সেগুলো কিন্তু তাকে একটু ইনিশিয়ালি পড়াশোনা করে জানতে হবে। কেউ না জানতেই পারে, কিন্তু কেউ যদি ভাবে আমি এন্টারপ্রেনার হবো, তাকে এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, এটুকুই, আর কিছুই না। তাহলে আজকে যা পড়ালাম সেটার ওভারঅল তোমাদের কোনো ডাউট? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার। একটু ক্লাসের লাস্টে সব, আজকে আমি আর পড়াবো না, আমি একবার লাস্টে সবার গলাটা একবার শুনি, এতজন যে ক্লাস করলে কেমন লাগলো। আচ্ছা ঠিক আছে, সেসব কথা পরে হবে কেমন লাগলো, হ্যাঁ।
তোমাদের যেটা বলার, শোনো আমি আরো একটুখানি আজকের জন্য স্ক্যান করে রেখেছিলাম তোমাদের নোটসটা, তো আমি যতটা স্ক্যান করা আছে তোমাদের দিয়ে দিচ্ছি আজকে, ওকে? তো তোমাদের বাকিটা মানে আজকে যতটা পড়িয়েছি, আজকে কতটা পড়িয়েছি, আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে এন্টারপ্রেনিয়ার Skills. স্কিলস। ঠিক আছে, এই যে Skills. স্কিলস আমার নোটসের 3 নম্বর পেজ অবধি তোমরা পাবে। ঠিক আছে, 3 নম্বর পেজ অবধি তোমরা স্যার বলছি দেখবে। আপনার স্যার হচ্ছে নোটটা কি স্যার হচ্ছে মানে পয়েন্ট করে করে লেখা আছে? একদম পয়েন্ট করে করে লেখা আছে। আমি যেমন এখানে লিখছি ওইখানে একইভাবে লেখা আছে। ক্লিয়ার? কিছু জিনিস ধরো একটু এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, তো আমার তোমাদের যেটা বলার, এই যে এন্টারপ্রেনিউর স্কিল এতটা অবধি তোমরা নোটসটা দেখবে। এর বাইরে যে জিনিসটা নোটসে থাকবে, আর একটু নোটসটা এক্সট্রা থাকতে পারে, স্ক্যান আমার একটু বেশি করা আছে, তো সেইটা তোমরা ইচ্ছা হলে পড়তেও পারো, নাও পড়তে পারো। আমি স্কিলের পরে আছে তোমাদের এন্টারপ্রেনাল অ্যাটিটিউড। একজন এন্টারপ্রেনার অ্যাটিটিউড কী ধরনের হওয়া উচিত, এন্টারপ্রেনাল অ্যাটিটিউড থেকে আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। বোঝা গেল? তো আমি যে নোটসটা দিচ্ছি, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যেটুকু আমি আজকে পড়িয়েছি এন্টারপ্রেনার স্কিল অবধি তোমরা অন্তত পড়বে নোটসটা। তারপরে ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। 5 পেজ অবধি, 5টা বা 6টা পেজ তোমাদের দেওয়া থাকবে নোটসে, তোমরা অন্তত প্রথম 3টে পেজ পড়ো। আমি বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নোটসের প্রথম 3টে পেজ হ্যাঁ, অন্তত স্যার। পড়ো, তারপরের থেকে আমি এমনি পরের ক্লাসে আবার পড়াবো। আচ্ছা। ঠিক আছে, তো চলো আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। গুড নাইট সবাইকে। আর আমার এই ক্লাসটা আজকে যেহেতু প্রথম ক্লাস, এই ক্লাসটা আমার ইউটিউবে যাবে। যারা লাইভ জয়েন করতে পারোনি বা অ্যাডমিশন নেওনি, তারা অ্যাজ এ ডেমো ক্লাস এটাকে দেখতে পারো। এটা ইউটিউব স্টুডেন্টদের জন্য বলা। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ইউটিউবে দেখবে। এটুকুই, চলো গুড নাইট সবাইকে।